আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসসালামু এই তো আলাইকুম সবাইকে, কেমন আছেন? ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম শালম ভাই। আসসালামু আলাইকুম শামীম। ওয়ালাইকুম আসসালাম জাওয়াদ। আমরা কি পার্টিসিপেন্ট তাহলে তোমরা শুরু করবো বা 1 মিনিট পর আপনি তাহলে কথা বলে নেন? ওদের হ্যাঁ। একটু কথা বলে নি। পার্টিসিপেন্ট তোমরা যারা আছো, তোমাদের হয়তো কলেজ খুলে দিছে। তোমাদের কখন ক্লাস হয়, কি সমস্যা সবগুলা তোমরা যে ব্রাঞ্চের মাধ্যমে অ্যাডমিট হয়েছে ওই ব্রাঞ্চের ইনচার্জ আছে বা ব্রাঞ্চের প্রতিনিধি আছে তাদেরকে একটু জানিয়ে দিবা। বুঝতে পারছো? তোমাদের কখন ক্লাস, কোন টাইমে ক্লাস, কি হয়, কোনো যে প্রবলেম গুলো হচ্ছে তোমাদের ক্লাস করতে এখন যেহেতু কলেজ খুলে দিছে, তোমরা আমাদের ব্রাঞ্চে বা কল সেন্টারে ফোন দিয়ে একটু জানিয়ে দিবা। তারপরে হচ্ছে আমরা এটা আসলে সিদ্ধান্ত নিব যে আসলে কোন সময় ক্লাসটা দেওয়া যায়, এই টাইমে থাকবে না অন্য কোনো টাইমে থাকবে। তো ভাই শুরু করতে পারেন। আর আশা করি কেউ এসব নিয়ে কোশ্চেন করবা না, ক্লাস ডিউটি সবাই কোশ্চেন করবা। বুঝতে পারছো? অলরেডি অনেকে কোশ্চেন করছো 12টা থেকে ক্লাস, এগুলো আসলে কোশ্চেন করার কোনো দরকার নাই, বলেই দিলাম। তোমরা হচ্ছে আমাদের ব্রাঞ্চ ইনচার্জ আছে বা ব্রাঞ্চের নাম্বার গুলো আছে সেখানে ফোন দিয়ে তোমাদের কমপ্লেন গুলো দিবা। আর এখন শুধু ক্লাস রিলেটেড কোশ্চেন করবা, কি মানে ক্লাসের বাইরে কোনো কোশ্চেন করো না। তাই শুরু করেন। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু ইউ অল ইন দিস লেকচার 9। আমাদের আজকের হচ্ছে P09 এবং এই লেকচারটা হচ্ছে অধ্যায় 10-এর উপরে, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। অ্যাজ ইউজুয়াল আমি সৈয়দ জামিল আলম আছি ভোকালে, আর তোমাদের সবার প্রিয় জাওয়াদ ভাইয়া আছেন হচ্ছে Q&A সেকশনে। সো আজকে অনেকেরই কলেজ খুলছে, তো এই ব্যাপারটা তো শালম ভাইয়া শুরুতেই তোমাদের ক্লিয়ার করে দিলেন। সো আশা করছি এটা নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। আমার নেক্সট ক্লাস আর তো একটা লেকচারই বাকি আছে আমাদের P10। সো দেখা যাক কি হয়, তোমরা নিজেদের ব্রাঞ্চে যোগাযোগ করে ব্যাপারটা জেনে নিতে পারো বা তাদেরকে জানাতে পারো যে আমাদের যেহেতু কলেজ টাইম থাকে, সো এখানে ক্ল্যাশ হচ্ছে উদ্ভাসের টাইমের সাথে। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো লেকচারটা শুরু করি। আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক ছোট, এবং সেকেন্ড পেপারের এই অধ্যায় 10 সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, এই চ্যাপ্টার থেকে নর্মালি আমরা সেভাবে প্রশ্ন আসতে দেখি না, বা আসলেও কখনো কখনো একটা থিওরি কোশ্চেন আসে, আবার অনেক সময় 1-2টা ম্যাথও থাকে। তো আমাদের তো এই জন্য চ্যাপ্টারটা তো আমরা বাদ দিতে পারবো না। চ্যাপ্টারটার মধ্যে যা যা আছে সেগুলোও দেখা লাগবে, সেগুলো দিয়ে ম্যাথও দেখা লাগবে, এবং এই চ্যাপ্টারটাকে আমরা সমান গুরুত্ব সহকারে বাকি চ্যাপ্টারগুলোর সাথে পড়ে ফেলবো, কারণ কোনো চ্যাপ্টারেরই গুরুত্ব কম দিয়ে পড়া যাবে না। তাহলে আমাদের এই যে লেকচার 9 এবং লেকচার 9-এর যে চ্যাপ্টার 10 সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, এই নাম্বারটা বা এই চ্যাপ্টারটা হচ্ছে আমরা আজকে একটু ভালো মতো বুঝতে চেষ্টা করব। সম্পূর্ণ চ্যাপ্টারটা দুইটা অংশে ভাগ করা, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স নিয়ে একটা অংশ, এবং এই চ্যাপ্টারের শেষের দিকে আবার লজিক গেটস, বাইনারি নাম্বার, অক্টাল নাম্বার, নাম্বার কনভার্সনও আছে। তো ওই নাম্বার কনভার্সনটা অনেক আগের চ্যাপ্টারে ছিল, পরবর্তীতে হচ্ছে সেই নাম্বার কনভার্সনের অংশটুকু আলাদা করে নিয়ে তোমাদের জন্য আইসিটি খুলে ফেলা হয়েছে। সো এই চ্যাপ্টার থেকে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সের এই পার্টটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং এখানে কোনো কাটেল করা হয় নাই, সম্পূর্ণ অধ্যায়টাই তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে আছে। আমার কথাটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, বুঝতে পারছো কিনা, আমাকে সবাই একটু চ্যাট বক্সে ছোট্ট একটা ওয়াই লিখে জানিয়ে দাও। ওকে, ভেরি গুড। তাহলে যারা যারা পরে জয়েন করেছো তাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই লেকচার 9-এ। তো যেহেতু আমাদের কলেজও আছে, আমরা তাহলে চ্যাপ্টারটা শুরু করি। এই চ্যাপ্টারটা যদিও ছোট, কিন্তু এই চ্যাপ্টারে কিছু জিনিস জেনে নিতে হয়। একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছ একটা ব্ল্যাঙ্ক স্লাইড আছে। এই ব্ল্যাঙ্ক স্লাইডে আমি তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলে নেই। সেটা হচ্ছে যে এই যে আমরা পিএন জাংশন নিয়ে আজকে কথা বলবো, পিএন জাংশন ডায়োড নিয়ে আজকে কথা বলবো, এই জিনিসটা আসলে কিভাবে করে কাজ করে সেটার একটা ছোট্ট ধারণা দিয়ে দিই। আমরা ধরো একটা ম্যাটেরিয়াল বানাচ্ছি, সেই ম্যাটেরিয়ালটা হচ্ছে গিয়ে পি টাইপ। তো আমরা জানি যে যখনই আমরা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল বানাই, নর্মালি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল হয় দুই রকমের, একটা হচ্ছে ইন্ট্রিনজিক, একটা হচ্ছে এক্সট্রিনজিক। ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর যেটা, সেটা হচ্ছে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, মানে তুমি যদি শুধুমাত্র সিলিকন নিয়ে কাজ করো অথবা শুধুমাত্র জার্মেনিয়াম নিয়ে কাজ করো, চতুর্যোজী মৌল যেগুলো, সেগুলো নিয়ে যদি কাজ করো তাহলে সেগুলো হবে হচ্ছে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। এখন ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের সাথে যদি আমরা কোনো ডোপিং মিশাই বা ডোপায়ন করতে চাই, তাহলে সেটা হয়ে যাবে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। তাহলে এই ক্ষেত্রে আমরা জিনিসটাকে একটু এইভাবে করে ব্যাখ্যা করে নেই, যে যখনই আমরা সেমিকন্ডাক্টর নিয়ে কথা বলছি, এই সেমিকন্ডাক্টর নিয়ে কথা বলার সময় আমাদের এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল কয় রকমের হতে পারে? সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল হতে পারে দুই রকমের। তাহলে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের একটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ইন্ট্রিনজিক। আমরা কিন্তু সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল কয় রকম প্রশ্নে যদি আসে, তখন কিন্তু অনেকেই আমরা পি টাইপ এন টাইপ দাগায় দিয়ে আসি।
কিন্তু মনে রাখতে হবে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ইন্ট্রিনজিক, যেটাকে আমরা বাংলায় কি বললাম, যেটাকে আমরা বাংলায় বললাম হচ্ছে বিশুদ্ধ, আর আরেকটাকে বলা হয় হচ্ছে এক্সট্রিনজিক, মানে তুমি যদি বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের সাথে কি করো, ডোপ মিশাও বা ভেজাল মিশাও, তাহলে এটাকে আমরা একটা কাজ করি, এটাকে আমরা একটু নিচে নিয়ে লিখি। এই যে একটু নিচে নিয়ে আমরা এটাকে এখন কি লিখলাম, ইন্ট্রিনজিকের সাথে আরেকটা প্রকারভেদ হচ্ছে এক্সট্রিনজিক। এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর যেটা, সেটাই হচ্ছে কি আমাদের অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর, কারণ এখানে সিলিকন বা জার্মেনিয়াম পিওরলি ইউজ হবে না। সিলিকন বা জার্মেনিয়ামের সাথে আমরা ভেজাল মিশাবো। তাহলে ইন্ট্রিনজিক যে সেমিকন্ডাক্টর, বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, তার সাথে যদি আমরা প্লাস করে ভেজাল মিশাই, ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের সাথে যদি আমরা প্লাস দিয়ে ভেজাল মিশাই, ভেজাল মিশানোটা বাংলায় বলা হয় হচ্ছে, ইংলিশে বলা হয় ডোপিং। তাহলে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের সাথে যদি আমরা ভেজাল মিশাই, তাহলে যেই রেজাল্টেন্টটা আসবে সেটা হচ্ছে আমাদের এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের সাথে যদি আমরা ভেজাল মিশাই, তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। এইবার যদি কেউ তোমাকে প্রশ্ন করে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর কয় প্রকার, তাহলে তুমি অ্যান্সার দিতে পারবা এটা হচ্ছে দুই প্রকারের হয়। একটা হচ্ছে পজিটিভ টাইপ, যেটাকে আমরা বলি পি টাইপ, আর এর সাথে আরেকটা হচ্ছে নেগেটিভ টাইপ, যেটাকে আমরা বলি হচ্ছে এন টাইপ। বুঝতে পেরেছি? তাহলে আমরা যখন নাকি কোনো একটা পদার্থ নিব, কোনো একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল বা অর্ধপরিবাহী পদার্থ নিব, সেই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের সাথে যদি আমরা পঞ্চযোজী কোনো ম্যাটেরিয়াল মিশাই, যার যোজনী 5, যার বহিস্থ স্তরে 5টা ইলেকট্রন আছে, তাহলে আমাদের সেমিকন্ডাক্টরগুলো বা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরগুলো চতুর্যোজী হয়, 4 যোজনী বিশিষ্ট। সিলিকন, জার্মেনিয়াম, এদের বহিস্তরে 4টা করে ইলেকট্রন। এদের সাথে যদি আমরা পঞ্চযোজী ম্যাটেরিয়াল বা যাদের যোজনী 5, যাদের বহিস্থ স্তরে 5টা ইলেকট্রন আছে, তাদেরকে মিশাই, সেই ক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াবে, সেই ক্ষেত্রে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে ইলেকট্রন বেশি হয়ে যাবে। যে পঞ্চযোজী ম্যাটেরিয়ালটা মিশাবো, সেই পঞ্চযোজী ম্যাটেরিয়ালটার 4টা ইলেকট্রন সিলিকন বা জার্মেনিয়ামের বহিস্তরের 4টা ইলেকট্রনের সাথে কি করবে, বন্ড ক্রিয়েট করবে, বাকি থাকবে একটা ইলেকট্রন। এই যে একটা ইলেকট্রন থাকলো, সেই একটা ইলেকট্রন আমাদের এক্সট্রা থাকবে, এরকম প্রত্যেকটা বন্ড থেকে একটা করে ইলেকট্রন এক্সট্রা থাকবে। তাহলে এই যে ইলেকট্রন যেটার মধ্যে সবচেয়ে বেশি, এরকম পরিমাণ ইলেকট্রনগুলো যেটার মধ্যে সবচেয়ে বেশি, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে এন টাইপ সেমিকন্ডাক্টর, মানে নেগেটিভ টাইপ, কারণ এটার ইলেকট্রিনেগেটিভিটি বেড়ে যাবে, তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যাবে। তাহলে যেটার মধ্যে আমাদের ইলেকট্রনের পরিমাণ সবচেয়ে বেশি থাকবে, তাকে আমরা কি বলবো, এন টাইপ সেমিকন্ডাক্টর। আবার চতুর্যোজী সিলিকন বা জার্মেনিয়ামের সাথে যদি আমরা পঞ্চযোজী মানে 5 যোজনী বিশিষ্ট ম্যাটেরিয়াল না মিশিয়ে একটু কম যোজনী বিশিষ্ট ম্যাটেরিয়াল মিশাই, যেমন ত্রিযোজী যদি মিশাই, অ্যালুমিনিয়াম হতে পারে, বোরন হতে পারে, তখন আমাদের আরেকটা ম্যাটেরিয়াল তৈরি হবে, সেখানে হচ্ছে ফসফরাস, সরি পজিটিভ টাইপ বা পি টাইপ। তাহলে ফসফরাস এগুলা যেগুলো হচ্ছে গিয়ে পঞ্চযোজী, পঞ্চযোজী তো এন টাইপ, আর ত্রিযোজী হচ্ছে অ্যালুমিনিয়াম, বোরন। তাহলে ধরো আমরা অ্যালুমিনিয়াম মিশালাম, তো অ্যালুমিনিয়াম ত্রিযোজী, তার মানে তার যোজনী 3। যোজনী 3 মানে বহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, 3টা। 3টা ইলেকট্রন সিলিকন বা জার্মেনিয়ামের 3টা ইলেকট্রনের সাথে বন্ড ক্রিয়েট করবে, কিন্তু একটা সিলিকন জার্মেনিয়ামের একটা ইলেকট্রন একটা বন্ড ক্রিয়েট করার জন্য ইলেকট্রন খুঁজে পাবে না। তো যদি খুঁজে না পায়, তাহলে এইখানে একটা করে খালি জায়গা তৈরি হবে বা বন্ড ক্রিয়েট হবে না, সো এটাকে বলা হবে হচ্ছে গিয়ে হোল বিশিষ্ট, বা সবচেয়ে বেশি থাকবে হচ্ছে গিয়ে হোল। তাহলে এই যে আমাদের এখানে কি হলো, পি টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে হোলগুলো এভাবে করে বৃদ্ধি পেল, এইটাকে বলা হয় হচ্ছে গিয়ে তড়িৎ ধনাত্মকতা বেড়ে যাওয়া, মানে পজিটিভ টাইপ হয়ে যাওয়া। এখন মজার ব্যাপার হচ্ছে, এই যে এন টাইপ ম্যাটেরিয়াল, এটার মাঝখান দিয়ে কিন্তু অবশ্যই কিছু পরিমাণ হোলস থাকবে, এটার মাঝখান দিয়ে কিন্তু কিছু পরিমাণ হোলস থেকেই যাবে, এইখান দিয়ে কিছু পরিমাণ হোলস থেকে যাবে। আবার যেটা পি টাইপ ম্যাটেরিয়াল, তুবা বলেছ হোল কি ফাঁকা জায়গা, হ্যাঁ হোল হচ্ছে ফাঁকা জায়গা, খালি জায়গা যেখানে ইলেকট্রন নাই। তো ইলেকট্রন থাকলে আমরা ওই জায়গাটাকে মাইনাস ধরি, ইলেকট্রন না থাকা মানে প্লাস ধরছি, মানে ওটা খালি জায়গা আর কি। সিমিলারলি পি টাইপের মধ্যেও কিন্তু কিছু পরিমাণ কি থেকে যাবে, কিছু পরিমাণ ইলেকট্রনগুলা এই যে এখান দিয়ে থেকে যাবে। তো ইলেকট্রন আর হোল এরা কিন্তু সমান অনুপাতে থাকবে না,
পি টাইপের মধ্যে হোলের সংখ্যা থাকবে অবশ্যই বেশি, ইলেকট্রনের সংখ্যা থাকবে কম। আর এন টাইপ যেহেতু নেগেটিভ টাইপ, তাই তার মধ্যে ইলেকট্রনের সংখ্যা থাকবে বেশি, হোলের সংখ্যা থাকবে কম। তাহলে এইখানে কিন্তু আমরা একটু এইভাবে লিখে রাখবো, আমাদের মেজরিটি চার্জ ক্যারিয়ার, বা যাকে আমরা বাংলায় আমাদের বইটা যারা যারা পড়েছো এই চ্যাপ্টার তারা এখানে জানো, মেজরিটি চার্জ ক্যারিয়ার বলতে বোঝায় হচ্ছে গিয়ে গরিষ্ঠ আধান বাহক। ক্যারিয়ার মানে বাহক, চার্জ মানে হচ্ছে আধান, আর মেজরিটি মানে হচ্ছে গরিষ্ঠ, মাইনরিটি বললে লঘিষ্ঠ। তাহলে মেজরিটি চার্জ ক্যারিয়ার আমাকে এইখান থেকে কি হবে, এইখানে আমাদের মেজরিটি চার্জ ক্যারিয়ার হবে এই যে কালো ডট দিলাম সেটা হচ্ছে ইলেকট্রন। আর আমরা যে গ্রিন কালার দিয়ে যেগুলো লিখলাম, গ্রিন কালার দিয়ে আমরা যে হোলগুলো লিখলাম সেগুলোকে আমরা বলবো হচ্ছে গিয়ে মাইনরিটি চার্জ ক্যারিয়ার, যেটাকে আমরা বাংলায় কি বলবো, বাংলায় বলবো হচ্ছে গিয়ে লঘিষ্ঠ আধান বাহক। আমি বাংলাটা মুখে বলে দিচ্ছি, লিখে দিচ্ছি না। তাহলে মেজরিটি চার্জ ক্যারিয়ার মানে সবচেয়ে বেশি পরিমাণে থাকবে এন টাইপে ইলেকট্রন, আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার সবচেয়ে কম পরিমাণে থাকবে হচ্ছে গিয়ে হোল। সিমিলার ঘটনাটা আমি যদি পি টাইপ ম্যাটেরিয়ালের জন্য লিখতে যাই তাহলে সেই ক্ষেত্রে ঘটনাটা হবে উল্টা, তাই না? এই ক্ষেত্রে ঘটনাটা হবে উল্টা, মেজরিটি চার্জ ক্যারিয়ার পি টাইপের জন্য কি হোল, আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার কি হবে, মাইনরিটি চার্জ ক্যারিয়ার হবে ইলেকট্রনগুলা। পি টাইপের মধ্যে ইলেকট্রনগুলোর পরিমাণ সবচেয়ে ইলেকট্রনগুলোর পরিমাণ পি টাইপে সবচেয়ে কম থাকে। তাহলে এন টাইপে সবচেয়ে বেশি থাকবে ইলেকট্রন, এই জন্য এটা মেজরিটি। পি টাইপে সবচেয়ে বেশি থাকবে হোল, এই জন্য এটা মেজরিটি। উল্টাভাবে এন টাইপের মধ্যে সবচেয়ে কম থাকবে হচ্ছে হোল, সেজন্য তারা মাইনরিটি। আর আর যখন আমরা মাইনরিটি নিয়ে কথা বলবো পি টাইপের ক্ষেত্রে, পি টাইপে মাইনরিটি কোনটা থাকবে, মাইনরিটি থাকবে ইলেকট্রন, এটার পরিমাণ থাকবে সবচেয়ে কম। এই যে ইলেকট্রনের পরিমাণ সবচেয়ে কম, ঠিক আছে? তাহলে মেজরিটি আর মাইনরিটি এটা আমরা দেখে ফেললাম। মনে রাখবা এই যে মেজরিটি যে ক্যারিয়ারগুলো থাকে, মেজরিটি যে চার্জগুলো থাকে, এদের একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে, এরা মোবাইল হয়। মোবাইল মানে আবার তোমার সেল ফোন না, তোমার ফোনটাকে মোবাইল ফোন বলার কারণ হচ্ছে এই ফোনটা নিয়ে তুমি যে কোনো জায়গায় চলাচল করতে পারো, ফোনটা তোমার সাথে চলাচল করতে পারে। সো যেই ক্ষেত্রেই বলি না কেন পি টাইপ বা এন টাইপ, সবসময় মনে রাখবা মেজরিটি চার্জ ক্যারিয়ারগুলা অলওয়েজ মোবাইল হয়, মানে এরা হচ্ছে গিয়ে চলাচলে সক্ষম, সোজা বাংলায় বলতে গেলে মেজরিটি চার্জ ক্যারিয়ারগুলা হচ্ছে মোবাইল, মানে এগুলো হচ্ছে চলাচলে সক্ষম। তাহলে আমরা এন টাইপ ম্যাটেরিয়াল বানায় ফেললাম, আর আমরা পি টাইপ ম্যাটেরিয়াল বানায় ফেললাম। চ্যাট বক্সে আমাকে জানাও তো এই যে কতটুকু কথা বললাম এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা। ভেরি গুড, তার মানে সবাই আমার সাথে আছো, এই যে ক্লিয়ার, জি ভাইয়া বুঝছি, ওকে। তাহলে এই যে আমরা এন টাইপ ম্যাটেরিয়াল বানায় ফেললাম আর পি টাইপ ম্যাটেরিয়াল বানায় ফেললাম, এখন ওই দুটা বানায় আমি কি করব, আমার তো আর কোনো কাজ নাই। তো তুমি আমার কাছে আসলা, এসে বললা যে ভাইয়া এই আমি পি টাইপও বানাইছি এন টাইপও বানাইছি, এখন আমি কি করব? তো আমি তখন তোমাকে বুদ্ধি দিলাম যে এই এন টাইপের যে ম্যাটেরিয়াল সেইটাকে তুমি এইখানে নিয়ে আসো, আর হচ্ছে পি টাইপ যে ম্যাটেরিয়াল এটাকেও তুমি কপি করে এখানে নিয়ে আসো। তো তোমাকে আমি এরকম একটা বুদ্ধি দিয়ে দিলাম, এই যে আমি দুইটাকে কপি করে নিয়ে আসলাম। এবার আমি তোমাকে একটা বুদ্ধি দিলাম যে তুমি এক কাজ করো, পি টাইপ আর এন টাইপকে এরকম বাউন্ডারিতে মিশায় ফেলো। দেখতে পাচ্ছ ভিডিওটা? ভিডিও তো না, আমি এই যে মুভ করে দেখাচ্ছি, এই যে আমি পি টাইপটা ধরে এরকম করে আস্তে 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 কাছে নিয়ে এসে এই যে জাংশনে মিলায় ফেললাম, মানে লাল কালিতে মিলায় ফেললাম। সুন্দর লাগলো না? তাহলে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এইটা যে হয়ে গেল, এইটাকে এখন আমরা এই বাম পাশ থেকে একটা পা বের করব বা ঠ্যাং বের করব, ডান পাশ থেকে আমরা একটা ঠ্যাং বের করে দিব। এইখানে যেটা তৈরি হলো এটাকে বলা হয় কি জানো? এটাকে বলা হয় হচ্ছে গিয়ে ডাই। ডাই মানে দুইটা, আর অড ডাই মানে দুই, অড মানে প্রান্ত। তাহলে যার দুই প্রান্ত আছে তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ডায়োড। তাহলে ডিআই ও ডিই, এটা হচ্ছে এটার ইংলিশ বানান, তাহলে এটাকে বলা হয় ডায়োড। আমরা যদি এই ডায়োডটাকে আরো একটু সুন্দর নামে বলতে চাই যে আমরা যেটা বানালাম সেটা আসলে কি, এই ডায়োডটাকে যদি আমরা একটু সুন্দর নামে ডাকতে চাই তাহলে পি আর এন এই দুইটা ম্যাটেরিয়ালকে তুমি কি করলা, দুইটা ম্যাটেরিয়ালকে যোগ করে দিলা। পি
আর এন কে যোগ করার পর এদের মাঝখানে একটা কি ক্রিয়েট হলো, রেড কালারের লাইন, যেটাকে আমরা বলি হচ্ছে কি জাংশন। দুইটা ট্রেন লাইন একসাথে মিলিত হলে ওটাকে আমরা জাংশন বলি। তাহলে পি এন জাংশন দিয়ে যেটা তৈরি হলো সেটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে পি এন জাংশন ডায়োড। তাহলে এটাকে আমরা বলবো পি এন জাংশন ডায়োড। এইবার আরেকটা ঘটনা ঘটে, এই যে পি এন জাংশন ডায়োড, এই পি এন জাংশন ডায়োডের আমি যদি মাঝখানের অংশটুক, মানে পি এন জাংশন ডায়োডের এই যে যে জাংশনটা, এই জাংশনটুক নিয়ে আমি যদি কাজ করতে চাই, পি এন জাংশন ডায়োডের এই যে মাঝখানে যে জাংশনের অংশটুক দেখতে পাচ্ছ, আমি যদি এই অংশটুককে কেটে তোমাদেরকে একটু বাইরে নিয়ে ব্যাখ্যা করতে চাই যে এই জাংশনে আসলে কি হয়, তাহলে এই জাংশনটা আমরা কি করব, এই পাশে একটু ছোট্ট করে ড্র করে নিই। জাংশনটা আমরা এই পাশে একটু ছোট্ট করে ড্র করে তারপর বুঝি। আমরা যে জাংশনটা ক্রিয়েট করলাম সেই জাংশনটার যদিও তুমি মাঝখানের একটা পোরশন দেখতে পাচ্ছ, বাট এই জাংশনটা আসলে কি করে, এই জাংশনটা আসলে এরকম দুইটা অংশে ভাগ হয়ে যায়। এইরকম এইখানে একটা অংশ থাকবে, এইখানে একটা অংশ থাকবে। তাহলে আমাদের এই জাংশনের বাম পাশে কি ছিল, খুব ভালো মতো খেয়াল করো। বাম পাশে এই পাশে কি ছিল, বাম পাশে আমাদের ছিল হচ্ছে গিয়ে এন টাইপ, কারেক্ট। ডান পাশে কি ছিল, ডান পাশে ছিল হচ্ছে গিয়ে পি টাইপ। এই দুইটা দুই পাশে ছিল। এবার আমরা এই দুইটাকে যেখানে জোড়া দিলাম, সো এটাকে আমরা কি করলাম, এই জায়গাটাকে আমরা জুম করে তারপর ব্যাখ্যা করছি। এই যে মাঝের যে রিজিয়নটুক কালো কালি দিয়ে দাগায় দিলাম, এটুকে আমি জুম করে ব্যাখ্যা করছি। তাহলে জুম করে ব্যাখ্যা করলে এই যে মাঝের যে মোটা লাল দাগটা, এটাকে আমি আরেকটু মোটা করে দেই, তাহলে তোমার জন্য বুঝতে একটু ইজি হবে। তুমি যে মাঝখানে দাগটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার এই যে মাঝখানে যে মোটা দাগটা, এইটা। এইবার কি হয় জানো, বাম পাশে একটু ভালো মতো খেয়াল করে দেখো তো কি কি আছে। আমাদের এই বাম পাশে দেখো একটা, দুইটা, তিনটা, এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এরকম তিনটা ইলেকট্রন আছে। লাল দাগটা ডান পাশে তাকাও, ডান পাশে দেখো এই যে একটা হোল, এই যে দুইটা হোল, এই যে তিনটা হোল, এরকম তিনটা হোল আছে কালো কালি দিয়ে ড্র করা। এইবার বাম পাশে আবার তাকাও, বাম পাশে দেখো এরকম গ্রিন কালারের একটা হোল সবুজ আছে, এরকম গ্রিন কালারের একটা সবুজ হোল আছে। এবার ডান পাশে তাকাও, ডান পাশে দেখো এখানে মাইনাস আছে, এইখানে একটা মাইনাস আছে, এইখানে একটা মাইনাস আছে, তো আমরা নিচেও একটা হোল দিয়ে রাখি। তাহলে ঠিক আছে, কালো কালি আর হচ্ছে গিয়ে সবুজ কালি দিয়ে আমি মেজরিটি চার্জ ক্যারিয়ার আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার গুলাকে কি করলাম, ড্র করে ফেললাম। তাহলে এই যে মেজরিটি চার্জ ক্যারিয়ার আর মাইনরিটি চার্জ ক্যারিয়ারের মধ্যে কারা মোবাইল, এটা তো তুমি উপরে দেখতেই পাচ্ছ। যেমন আমাদের যখন এন টাইপ হবে তখন মোবাইল চার্জ যেগুলা সেগুলো হচ্ছে ইলেকট্রন, মানে ইলেকট্রনগুলা চলাচল করবে। আবার পি টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ডান পাশে যে হোলগুলা কালো কালি দিয়ে ড্র করেছি তারা চলাচল করবে। এই কালো কালির হোল ডান পাশে আর বাম পাশে ইলেকট্রন মেজরিটি চার্জ ক্যারিয়ারগুলা ছাড়া সবুজ কালার দিয়ে যা যা ড্র করেছি তারা চলাচল করবে না। সবুজ কালি দিয়ে যাদের ড্র করেছি তারা চলাচল করবে না, তারা ইমমোবাইল। তাহলে মোবাইল বা চলাচল করার যোগ্যতা আছে শুধুমাত্র মেজরিটি চার্জ ক্যারিয়ারগুলার। তাহলে এই যে কালো কালারের ইলেকট্রন বাম পাশে আর ডান পাশে যেই হোল, সেই কালো কালারের ইলেকট্রন আর হোল একজন আরেকজনের সাথে এইখানে কি হবে, মিলিত হয়ে একজন আরেকজনকে নালিফাই করে ফেলবে, মানে বাদ দিয়ে দিবে। ইলেকট্রনটার ইফেক্টও থাকবে না, হোলের ইফেক্টও থাকবে না, ওরা চলাচল করে একজন আরেকজনের কাছাকাছি চলে আসবে। এই যে কালো একটা ইলেকট্রন, এই যে কালো একটা হোল, ওরা মেজরিটি চার্জ ক্যারিয়ার, এই মেজরিটিগুলো মোবাইল, ওরা একজন আরেকজনের সাথে মিলেমিশে শেষ হয়ে যাবে। এই যে একটা কালো ইলেকট্রন, এই যে একটা কালো হোল, এরাও কিন্তু মেজরিটি চার্জ ক্যারিয়ার। তাহলে মেজরিটি চার্জ ক্যারিয়ারগুলা নিজেরা যেহেতু মোবাইল, তাই এরা নিজেরাই একজন আরেকজনের দিকে ক্রল করে বা গড়ায় গড়ায় সামনের দিকে যে একজন আরেকজনকে খেয়ে ফেলবে বা একজন আরেকজনকে নালিফাই করে ফেলবে। তাহলে এইটা যদি বুঝি, এইবার আমাকে সবাই একটু বুদ্ধি করে বলো তো যে এই যে আমি যে চার্জগুলা ড্র করলাম, এইখানে আমি এই ছবিটাকে একটু কপি করে নেই। এই যে আমরা ছবিটাকে ড্র করলাম, এখন এই ছবিটার যদি আমি ফার্দার আরেকটা ছবি ড্র করতে যাই এই ছবিটার পরে, তাহলে এই যে কালো কালো যে ইলেকট্রন আর হোল, এরা যদি একজন আরেকজনকে খেয়ে ফেলে বা একজন আরেকজনকে নালিফাই করে ফেলে, তাহলে বাম পাশে এই যে কালো কালো ইলেকট্রন এরা কিন্তু আর থাকবে না,
এই যে ইলেকট্রন এরা থাকবে না, এই যে বাম পাশে ইলেকট্রন এরা থাকবে না। আবার ডান পাশে হোলগুলোকেও যেহেতু খেয়ে ফেললো ইলেকট্রনগুলো এসে, ডান পাশে কিন্তু এই হোলগুলো আর স্টে করবে না বা এই হোলগুলো আর থাকবে না। তাহলে আলটিমেটলি আমার এই যে মাঝখানে যে কালো কালারের একটা বাউন্ডারি আমরা ড্র করে দিলাম, এন টাইপের সামনে যারা যারা থাকবে তারা হচ্ছে গিয়ে ফার্দার হোল। তুবা বলেছ নিউট্রাল হয়ে যাবে, হ্যাঁ নিউট্রাল হয়ে যাবে। তাহলে আমাদের এন টাইপের সামনে এইখানে হোলগুলো দাঁড়ায় থাকবে যেন পি টাইপ থেকে ফার্দার কোনো হোল এন টাইপের ভিতরে না ঢুকতে পারে। পি টাইপের মধ্যে সবচেয়ে বেশি আছে হোল, হোল তো চাবেই হচ্ছে এন টাইপে এসে ঢুকতে। এই পাশে এই হোলগুলা বাউন্ডারিতে দাঁড়ায় দাঁড়ায় ওই পি টাইপের হোলগুলোকে বাইরের দিকে ধাক্কা দেয়, মানে বিকর্ষণ করে, বিকর্ষণ করে পি টাইপ থেকে যেন হোলগুলা এন টাইপে না আসে সেটা এনশিওর করে। অপরদিকে পি টাইপের সামনে দেখো ইলেকট্রন যেগুলো ইমোবাইল ইলেকট্রন ছিল বা মাইনরিটি চার্জ ক্যারিয়ার ছিল, ওরা হচ্ছে গিয়ে এরকম বাউন্ডারিতে দাঁড়ায় থাকে যেন এন টাইপ থেকে নতুন কোনো ইলেকট্রন পি টাইপে না আসতে পারে। এন টাইপের ইলেকট্রনগুলোকে গ্রিন কালারের ইলেকট্রনগুলো বিকর্ষণ করে ওই পাশে ধাক্কা দিয়ে রাখে। এই জন্য এন টাইপ ম্যাটেরিয়াল ইলেকট্রনগুলো ওদের জায়গায় বসে থাকে বিকর্ষিত হয়ে, এন টাইপ ইলেকট্রন বেশিই থাকবে। পি টাইপের মধ্যে অ্যাজ ইউজুয়াল যেহেতু হোলগুলো দিয়ে পাশে আসতে পারবে না বাম পাশে, তাই পি টাইপের মধ্যে হোলগুলোও বেশি থাকবে। এই যে মাঝখানে যেই জায়গাটা দেখতে পেলা, মানে মাঝখানে আমাদের এই যে খালি জায়গাটা ক্রিয়েট হলো, এটাকে আমাদের বাংলা ভাষায় বলা হয় হচ্ছে গিয়ে নিঃশেষিত স্তর। এটাকে আমরা বাংলা ভাষায় কি বলি? এটাকে আমরা বাংলায় বলি নিঃশেষিত স্তর। ইংলিশে এটাকে কি বলা হয়? ডিপ্লেশন রিজিয়ন। ডিপ্লেটেড মানে হচ্ছে গিয়ে, কেন এটাকে ডিপ্লেশন রিজিয়ন বলা হয়? ডিপ্লেটেড শব্দটার অর্থ হচ্ছে গিয়ে বঞ্চিত। তো কেউ যদি ফুড ডিপ্লেটেড হয় তো সে খাওয়া পায় না, খাদ্য বঞ্চিত। কেউ যদি শেল্টার ডিপ্লেটেড হয় তো তার থাকার জায়গা নাই। তো কেন এটাকে ডিপ্লেটেড রিজিয়ন বলা হলো? এটা কি বঞ্চিত রিজিয়ন? এটাকে ডিপ্লেটেড রিজিয়ন বা নিঃশেষিত স্তর বলার কারণ হচ্ছে এখানে কি নাই বা এটা কি বঞ্চিত? এটা মোবাইল চার্জ বঞ্চিত বা মেজরিটি চার্জ ক্যারিয়ার বঞ্চিত। তাহলে এটাকে বলা হয় ডিপ্লেটেড রিজিয়ন। আমরা বাংলায় এটাকে বলি নিঃশেষিত স্তর। এখানে আমাদের মেজরিটি চার্জ ক্যারিয়ারগুলো তো দেখলাই, দুই পাশ থেকে এসে একজন আরেকজনকে কামড় দিয়ে খেয়ে তারা নিঃশেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে যেহেতু নিউট্রাল হয়ে যায়, এটাকে ডিপ্লেটেড রিজিয়ন ইংলিশে বলে, কারণ এখানে কোনো মেজরিটি চার্জ ক্যারিয়ার নাই। মেজরিটি চার্জ ক্যারিয়ার ডিপ্লেটেড বা মোবাইল চার্জ ক্যারিয়ার ডিপ্লেটেড রিজিয়ন, সংক্ষেপে বলা হয় শুধু ডিপ্লেটেড রিজিয়ন বা নিঃশেষিত স্তর। এই গল্পটা কি সবাই মোটামুটি বুঝতে পেরেছো? ওকে, তাহলে এই যে গল্পটা আমি বললাম, এই গল্পটা আসলেই সত্যি কিনা সেটা তোমাকে আমি কিভাবে করে ব্যাখ্যা দিব। তাহলে আমরা এখন এটা স্টপ করে দিলাম। এবার আমরা একটা জিনিস দেখব। এটা যদি সবাই বুঝো, তাহলে এখন আমাকে একটু সবাই চ্যাট বক্সে জানাও যে তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ কিনা। এইখানে দেখো একটা ভিডিও প্লে করা আছে। ওকে, জাংশন ডায়োড লেখা আছে। তাহলে এবার আমার কথার সাথে এই ভিডিওটা হচ্ছে মিলাও, তাহলে তুমি চোখে অ্যাকচুয়ালি বুঝতে পারবা ঘটনাটা কি হয়। দেখো, ফরমেশন অফ পিএন জাংশন। আমাদের বাম পাশে যে পি টাইপ সেমিকন্ডাক্টরটা আছে সেটার মধ্যে দেখো সবচেয়ে বেশি পরিমাণে আছে হোল। একদম রাইট বটম কর্নারে দেখো এখানে ব্লু কালার দিয়ে ইলেকট্রন লেখা আছে, সো ই মাইনাস। আর এই যে এখানে ছাই কালারের যে গোলটা, এটা দিয়ে হচ্ছে হোল বোঝাচ্ছে। তাহলে পি টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে সবচেয়ে বেশি থাকার কথা হোল। এই দেখো প্রচুর পরিমাণে হোল আছে, প্রচুর পরিমাণে অ্যাশ কালারের হোল, আর মাঝে মাঝে কিছু 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 ইলেকট্রন আছে। তাহলে এটা অবশ্যই পি টাইপ ম্যাটেরিয়াল, কারণ এটার মধ্যে হোল বেশি। আর ডান পাশে যদি আমরা এন টাইপ ম্যাটেরিয়ালটা বা এন টাইপ সেমিকন্ডাক্টরটা দেখাই, এইখানে দেখো প্রচুর পরিমাণে ব্লু কালারের ইলেকট্রন, আর মাঝে দিয়ে কিছু 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 পরিমাণে ছাই কালারের হোল। তাহলে দ্য কম্বিনেশন অফ পি টাইপ অ্যান্ড এন টাইপ সেমিকন্ডাক্টরস রেজাল্ট ইন আ জাংশন, যেটা আমরা একটু আগে দেখলাম। আমরা যদি পি আর এন কে কম্বাইন করে ফেলি তখন একটা জাংশন ক্রিয়েট হবে, সেটাকে আমরা বলবো পিএন জাংশন। দুই পাশ থেকে দুইটা পা বের করলেই হয়ে যাবে পিএন জাংশন ডায়োড। তাহলে আমাদের ডিপ্লেশন রিজিয়নটা কিভাবে করে ফরম্যাট হয় সেটা এবার ভালো মতো খেয়াল করো। আমরা যখন পি আর এন কে এরকম করে মিলায় ফেলবো, তখন মাঝের রিজিয়নটায় আমাদের মেজরিটি চার্জ ক্যারিয়ারগুলো এরকম একজন আরেকজনকে ওই যে মাঝখানে প্রশমিত করে দিল। তাহলে পি টাইপের সামনে কারা আসলো? ইলেকট্রন। এন টাইপের সামনে কারা আসলো? হোল।
আমরা আরো কাছ থেকে দেখি। এই যে যাদেরকে নড়াচড়া করতে দেখছো মাঝখানে, এগুলাই মেজরিটি চার্জ ক্যারিয়ার। তাহলে আমাদের পি টাইপের সামনে ইলেকট্রনগুলো থাকলো ইয়েলো কালারের। এই ইলেকট্রনগুলো ডান পাশ থেকে কোনো ইলেকট্রন যেন না ফার্দার না আসে সেটাকে হচ্ছে গিয়ে প্রোটেক্ট করে, মানে বিকর্ষণ করে ইলেকট্রনগুলোকে ডানেই ধরে রাখে। আর ডান পাশে যে প্লাস চার্জগুলো ছিল সেই হোলগুলা কি করলো, হোলগুলা ওই পাশ থেকে যে পজিটিভ টাইপের যে পজিটিভ চার্জগুলো আছে তাদেরকে আসতে বাধা দেয়। এইভাবে মাঝখানে যে রেড কালারের রিজিয়নটা দেখতে পাচ্ছ, এই রিজিয়নটাকে বলা হয় হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন, বা যেটাকে বাংলায় বলা হয় হচ্ছে গিয়ে নিঃশেষিত স্তর। ঠিক আছে, তাহলে আমাদের ইলেকট্রনের চার্জ নেগেটিভ, আর যেহেতু হোল ছিল হোলগুলার চার্জটাও এখানে দেখিয়ে দিয়েছে, হোলের চার্জ পজিটিভ। বুঝতে পেরেছি সবাই? ডিপ্লেশন লেয়ারকে বিভব পার্থক্য প্রাচীর বলে কেন? আচ্ছা, তুবার মনে অনেক প্রশ্ন, তুবা একটু বইটা ভালো মতো পড়বা, প্লাস তুমি চাইলে এগুলো গুগল করেও নিতে পারো, গুগলও খুব সুন্দর করে জিনিসগুলা ব্যাখ্যা করে দেয়া আছে। তাহলে এটাকে কেন বিভব পার্থক্য প্রাচীর বলে? কারণ এক পাশে প্লাস চার্জ তৈরি হচ্ছে আর এক পাশে মাইনাস চার্জ তৈরি হচ্ছে। যেহেতু দুই পাশে দুইটা চার্জ তৈরি হচ্ছে, বিভব পার্থক্য তৈরি হয় কেন? দুই রকমের বিপরীত আধান যদি দুই পাশে জমা হয় তখনই তো আমরা ভোল্টেজ পাই। এই জন্য এই প্রাচীরের দুই পাশে বিভব পার্থক্য তৈরি হয়, তাই এটাকে বলা হয় বিভব পার্থক্য প্রাচীর। আমাকে একটু সবাই জানাও তো, পি টাইপ এন টাইপ ডায়োড ট্রানজিস্টর, পি টাইপ এন টাইপ জাংশন ডায়োড, এই সবগুলা ব্যাপার ভিজুয়ালি সবাই বুঝতে পেরেছো কিনা, বা থিওরিটা সবার ক্লিয়ার কিনা? এইটা আমাদের বইয়ে অনেক কঠিন করে অনেক ঝামেলা করে লেখা, বাট ঘটনাটা খুবই সহজ এবং এটা 10-15 মিনিটেই ব্যাখ্যা করে দেয়া যায়। এটাই আমাদের বইয়ে কয়েকটা 15-20টা পেজ ভরে মনে হয় আছে নাকি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত বুঝলে এখন তুমি হচ্ছে অঙ্কগুলা সব ঠিকঠাক মতো বুঝবা। তাহলে ট্রানজিস্টরের বিভিন্ন রাশি এখানে আমাদের এই চ্যাপ্টারের যতগুলো ম্যাথ আছে সেই সবগুলো জিনিস দেয়া আছে। বাম পাশে যে ফর্মুলাগুলো দেখতে পাচ্ছ, ফর্মুলাগুলোতে কোথায় কি ইউজ করছি সেটা আগে তোমাদের একটু এখানে লিখে দেই। আমরা এখানে আই ই লিখছি, যেখানে আমরা আই ই লিখছি এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে গিয়ে এমিটার কারেন্ট। এমিটার কারেন্টকে আমরা বাংলায় কি বলি? এমিটার কারেন্টকে আমরা বাংলায় বলি হচ্ছে নিঃসারক প্রবাহ। ঠিক আছে, এমিটার কারেন্টকে আমরা বাংলায় বলি নিঃসারক প্রবাহ। তারপর তুমি এখানে দেখবা আই বি লেখা আছে। আই বিটাকে ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় এটাকে বেস কারেন্ট। ইংলিশে আমরা এটাকে কি বলি? আমরা এটাকে বলি হচ্ছে বেস কারেন্ট। বাংলায় দুইটা ওয়ার্ড ইউজ করা হয়, পয় দীর্ঘিকার পীঠ পীঠ, অথবা এটাকে আবার বলা হয় ভূমি। পীঠ বলা হয় অথবা হচ্ছে ভূমি প্রবাহ বলা হয়, দুইটাই থাকতে পারে। প্রশ্নে দেখে বুঝে নিবা এটা আইবি। আর আইসি যেটা, সেটাকে ইংলিশে বলা হয় কালেক্টর কারেন্ট, আর আমাদের বাংলায় এটাকে কি বলা হয়? বাংলায় বলা হয় হচ্ছে সংগ্রাহক প্রবাহ। তারপর তুমি বাম পাশে যে আর দেখছো, এই ক্যাপিটাল আরটা দেখো আমরা ভি বাই আই দিয়ে বের না করে ডেল্টা ভি বাই ডেল্টা আই দিয়ে বের করেছি। তাহলে ডেল্টা ভি বাই ডেল্টা আই দিয়ে যদি কখনো আর বের করা হয়, সেটাকে আমরা রোধ না বলে সেটাকে আমরা মোশন রেজিস্ট্যান্স বলি, বা গতীয় রোধ বলি, বা রেজিস্ট্যান্স ইন মোশন, অনেকভাবে ব্যাখ্যা করা যায়। বাম পাশের বক্সে তুমি আলফাও পেয়ে যাবা। এই যে আমরা আলফাটা লিখছি, এই আলফার খুব সুন্দর একটা নাম আছে, এটাকে ইংলিশে বলা হয় কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। কারেন্ট বাংলা হচ্ছে প্রবাহ, অ্যাম্প্লিফিকেশন মানে হচ্ছে গিয়ে বিবর্ধন, আর ফ্যাক্টর মানে হচ্ছে বাংলায় বলা হয় গুণক। সো এটাকে বাংলায় কি বলবো? প্রবাহ বিবর্ধন গুণক, কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। আর বিটা যেটা, এটাকে বলা হয় কারেন্ট গেইন। কারেন্টের জন্য বাংলা হচ্ছে প্রবাহ, আর গেইন মানে হচ্ছে কোনো কিছু গেইন করা, মানে কোনো কিছু লাভ করা। তাহলে এটাকে বলা হয় প্রবাহ লাভ। এই যে আমরা এই কয়েকটা জিনিস জেনে নিলাম, এখন তুমি বাম পাশের ফর্মুলাগুলো দেখলেই কিন্তু কিভাবে কোন ফর্মুলা আসছে বুঝে যাবা। আই ই সমান সমান বি প্লাস সি, বি সি একসাথে আমাদের অ্যালফাবেটিক অর্ডারে, বি এবং সি একসাথে, তারপর মাঝখানে ডি, তারপর হচ্ছে ই। সো এইভাবে মনে রাখবা, ই সমান সমান বি প্লাস সি, পাশাপাশি যে দুইজন ওদের যোগ করলেই ই আসবে। ডেল্টা আই ই পরিবর্তন দিয়েও বোঝানো যায়, সমান সমান ডেল্টা আই বি প্লাস ডেল্টা আইসি। পরিবর্তন বললে ডেল্টার ফর্মুলা ইউজ করব, নর্মাল একটা মান কোশ্চেনে দিয়ে দিলে শুধুমাত্র আই ই সমান আই বি প্লাস আইসি লিখলেই হবে। আলফার ফর্মুলা হচ্ছে কালেক্টর কারেন্টকে যদি আমি এমিটার কারেন্ট দিয়ে ভাগ দিই,
বিটার ফর্মুলা হচ্ছে কালেক্টর কারেন্টকে যদি আমি আইবি এর ফর্মুলা দিয়ে ভাগ দিই, তাহলে এইভাবে মনে রাখতে পারো দুইটার ক্ষেত্রেই উপরে কালেক্টর কারেন্ট থাকবে, বিটা লেখার সময় নিচে বি ওয়ালা কারেন্টটা আসবে, আর আলফা লেখার সময় বাকি থাকলো ই, তাহলে ই দিয়ে ভাগ করে দিব, মানে এমিটার কারেন্ট দিয়ে ভাগ করে দিব। আর ক্যাপিটাল আর সমান ডেল্টা ভি বাই ডেল্টা আই। এখানে আমরা গতি ও রোধ ইউজ করলাম বলে ভি বাই আই বা ভোল্টেজ বাই আই ওহমের ফর্মুলা অনুযায়ী লিখলাম না, আমরা একটা ডেল্টা সাইন দিলাম, কারণ ভোল্টেজও চেঞ্জ হবে, তার সাথে সাথে কারেন্টও চেঞ্জ হবে। বিটাকে আলফা দিয়ে প্রকাশ করা যায়, বিটা ইজ ইকুয়ালস টু আলফা বাই 1 মাইনাস আলফা। আবার আলফাকে বিটা দিয়ে প্রকাশ করা যায়, আলফা সমান সমান বিটা বাই 1 প্লাস বিটা। নিহা বলেছো আলফা এর দুইটা সূত্রের ক্ষেত্রেই কি নাম সেমই থাকবে? হ্যাঁ, আলফা সবসময়ই প্রবাহ বিবর্ধন গুণক, বিটা সবসময়ই প্রবাহ লাভ। তাহলে এই কয়েকটা ফর্মুলা পড়লেই কিন্তু তোমার আসলে এই চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো আসবে সেগুলো হয়ে যাবে, তাহলে তোমার এটা নিয়ে আর টেনশন করা লাগবে না। এখন মজার ব্যাপার, ট্রানজিস্টরের এই যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার 10, এখান থেকে কিন্তু বিগত বছরগুলোতে থিওরিটিক্যাল প্রশ্ন আসতে দেখা গিয়েছে। এই জন্য আমরা গাণিতিক সমস্যায় যাওয়ার আগে তত্ত্বীয় সমস্যাও একটু দেখে নিব। যেমন বুটেক্সে একটা প্রশ্ন কিন্তু আসছিল যে পি টাইপ অর্ধপরিবাহী কি, এই প্রশ্নটা কিন্তু বুটেক্সে আসছে। তাহলে আমাদের কিন্তু এই সংজ্ঞাগুলা একটু জেনে যাওয়া লাগবে, বইয়ে যেহেতু আছে সংজ্ঞাগুলো আমরা একটু জেনে যাব। এই যে ডান পাশে তাকালেই তুমি দেখতে পাচ্ছ আমরা কি ইউজ করছি, জার্মেনিয়াম জার্মেনিয়াম জার্মেনিয়াম, চারপাশেই জার্মেনিয়াম আছে। তাহলে জার্মেনিয়াম কি? জার্মেনিয়াম হচ্ছে সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, বিশুদ্ধ। এর মধ্যে তুমি যদি ত্রিযোজি পি টাইপ পঞ্চযোজি, এখানে যে বোরন মিশাচ্ছি, তাহলে এই ট্রাইভ্যালেন্টের যে বি মিশালা, এই ট্রাইভ্যালেন্ট যেটা করবে, সরি পি টাইপ বানাতে তো ত্রিযোজি লাগে, বোরন তো ত্রিযোজি, তাহলে যোজনী তিনটা, বোরনের বাইরে এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এরা জার্মেনিয়ামের ইলেকট্রনগুলোর সাথে কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করে। কিন্তু এখানে দেখো বোরনের কোনো ইলেকট্রন নাই, তো এখানে যদি ইলেকট্রন না থাকে তার মানে এখানে আসলে কি তৈরি হবে, একটা হোল তৈরি হবে। এই যে ইনকমপ্লিট বন্ড, এখানে যে হোল তৈরি হলো, এরকম অসংখ্য হোল তৈরি হওয়াকে বলা হয় হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল। এরকম অসংখ্য হোল তৈরি হওয়াকে বলা হয় হচ্ছে গিয়ে পি টাইপ ম্যাটেরিয়াল। তাহলে আমরা যদি আমাদের প্রশ্নে কখনো এরকম বলে দেয় পি টাইপ অর্ধপরিবাহী কি, সেই ক্ষেত্রে আমাদের একদম শুদ্ধ বাংলায় সংজ্ঞাটা লিখে আসতে হবে। তাহলে আমি সংজ্ঞাটা রেড কালার দিয়ে এখানে হাতে না লিখে টাইপ করে দিচ্ছি। তাহলে যেসব অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের সাথে আমরা কি মিশাচ্ছি, তাহলে থিওরি এতক্ষণ পড়লাম, ভেজাল হিসেবে যদি আমরা পি টাইপ ম্যাটেরিয়াল বানাতে যাই তাহলে ত্রিযোজি, তাহলে ত্রিযোজি মৌল সামান্য পরিমাণে মিশানো হয়, ত্রিযোজি মৌল সামান্য পরিমাণে মেশানো হয়, তাকে আমরা কি বলবো, তাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলি। তাহলে তাদেরকে মেশানো হয়, আমরা লিখবো হচ্ছে তাদেরকে, আমাদের প্রশ্নে বলেছে যেরকম প্রশ্ন বলবে সেরকম উত্তর। পি টাইপ অর্ধপরিবাহী যেহেতু জিজ্ঞেস করলো, তাহলে যেসব অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের সাথে, যেহেতু প্রশ্নে আমাদের সেমিকন্ডাক্টর ইংলিশে উল্লেখ করে দেয় নাই, সো আমরা সিম্পলি যেসব অর্ধপরিবাহীর সাথে এইভাবে লিখি, তাহলে একটু এক্সাক্ট হবে, মানে অ্যাকুরেট সংজ্ঞা হবে। তাহলে যেসব অর্ধপরিবাহীর সাথে ভেজাল হিসেবে ত্রিযোজি মৌল সামান্য পরিমাণে মিশানো হয় তাদেরকে পি টাইপ অর্ধপরিবাহী বলে, তাদেরকে পি টাইপ অর্ধপরিবাহী বলে। কি হলো, কই গেল? হায়, এই তো, তাদেরকে পি টাইপ অর্ধপরিবাহী বলবো এখানে। তাহলে একটু লিখে রাখি, অর্ধপরিবাহী বলে, শেষ। তোমাকে যদি কখনো এরকম সংজ্ঞা আসে পরীক্ষায়, যেহেতু রিটেন আছে আমাদের, সো রিটেন কিন্তু আসতে পারে। তাহলে যেসব অর্ধপরিবাহীর সাথে ভেজাল হিসেবে ত্রিযোজি মৌল সামান্য পরিমাণে মেশানো হয় তাদেরকে পি টাইপ অর্ধপরিবাহী বলে। এইটুক লিখলেই মোর দ্যান এনাফ। তুমি ছবিটা চাইলে দিতে পারো অথবা নাও দিতে পারো, ছবিটা ম্যাটার করছে না, ছবিটা আমি ডান পাশে দিয়ে রেখেছি যেন তোমার বুঝতে ইজি হয়।
নিহা বলেছো ভাইয়া ত্রিযোজিটা কি আরেকবার একটু শর্ট করে বলবেন প্লিজ। ত্রিযোজি হচ্ছে পর্যায় সারণীর সে সকল মৌল যাদের যোজনী 3, যাদের বহিস্থ স্তরে 3টা ইলেকট্রন আছে, বোরন, অ্যালুমিনিয়াম, এরা। ঠিক আছে, এদের বহিস্থ স্তরে একটা করে ইলেকট্রন কম থাকে, মানে চতুর্যোজি থেকে সিলিকন, জার্মেনিয়াম থেকে তাদের যোজনী 3, তার মানে একটা ইলেকট্রন কম। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম যেসব অর্ধপরিবাহীর সাথে ভেজাল হিসেবে ত্রিযোজি মূল্য সামান্য পরিমাণে মেশানো হয়। এরকম সংজ্ঞাগুলো একটু এই চ্যাপ্টার থেকে দেখে যাওয়া লাগবে। এরপর বুটেক্সে আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী কি। এন টাইপ অর্ধপরিবাহীটা এরকম করে চেপে গেল কেন, 1 মিনিট। আচ্ছা, এইখানে এই স্লাইডটা একটু চেপে গেছে, 1টা মিনিট দাঁড়াও। আচ্ছা, তাহলে যদি আমাদের প্রশ্নে এখন এটা বলে যে এন টাইপ অর্ধপরিবাহী কি, তাহলে এন টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রেও আমাদের সংজ্ঞাটা কি হবে, সংজ্ঞাটা এরকম করে লিখতে হবে। এই যে এন টাইপ ম্যাটেরিয়াল মানে কি, নেগেটিভ টাইপ। নেগেটিভ টাইপ মানার সাথে সাথেই তুমি বুঝতে পারলা যে এটার মধ্যে কি বেশি থাকবে, ইলেকট্রনস বেশি থাকবে। এই যে আমরা দেখো ফসফরাস মিশাচ্ছি, ফসফরাস হচ্ছে পঞ্চযোজী, মানে ওর যোজনী 5, তার মানে ওর বহিস্থ স্তরে ইলেকট্রন আছে কয়টা, 5টা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সংজ্ঞাটা কি লিখব, সংজ্ঞাটা লিখব হচ্ছে যেসব অর্ধপরিবাহীর সাথে ভেজাল হিসেবে, যেসব অর্ধপরিবাহীর সাথে ভেজাল হিসেবে আমরা কি মিশাবো, পঞ্চযোজী মৌল মিশাবো। সো আমরা মিশাবো হচ্ছে পঞ্চযোজী। পঞ্চযোজী মৌল ভেজাল হিসেবে পঞ্চযোজী মৌল সামান্য পরিমাণে মিশানো হয়। তাদেরকে, একাই সরে যাচ্ছে কেন, কেন সরে যাচ্ছে, হ্যাঁ, সামান্য পরিমাণে পঞ্চযোজী মৌল সামান্য পরিমাণে মেশানো হয়। তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো এন টাইপ অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী, ওকে। এবার আমরা এখানে এন টাইপটা অ্যাড করে দিই, এন টাইপ, শেষ। তাহলে তাদেরকে কি বলে, এন টাইপ অর্ধপরিবাহী বলে। তুমি লাস্টে চাইলে বলেটাও আবার একটু লিখে দিতে পারো। হয়ে গেল সংজ্ঞা। তাহলে যেসব অর্ধপরিবাহীর সাথে ভেজাল হিসেবে আমরা পঞ্চযোজী মৌল সামান্য পরিমাণে মিশাবো, তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। তাহলে এটা থাকলো। এরপরের স্লাইডে আমরা যদি আরেকটা সংজ্ঞার ক্ষেত্রে একটু দেখি যে ট্রান্সডিউসার কি, এই কোশ্চেনটাও কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে কি হয়েছে, পরীক্ষার মধ্যে আসছে। তাহলে এখানেও কিন্তু আমাদের একটা সংজ্ঞা জেনে যাওয়া লাগবে এক্সট্রা। সেই সংজ্ঞাটা কিভাবে করে লিখব, ট্রান্সডিউসার কি, যদি আমাদের কখনো এই সংজ্ঞা আসে তাহলে আমাদের মনে রাখতে হবে ট্রান্সডিউসার হচ্ছে এমন একটা বস্তু যেটা এক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করে। তাহলে আমরা কি লিখব, আমরা লিখব হচ্ছে ট্রান্সডিউসার, এইটা কি, সংজ্ঞাটা হচ্ছে হলো এক ধরনের রূপান্তরক। ট্রান্সডিউসার হলো এক ধরনের রূপান্তরক, যে রূপান্তর করে, কি রূপান্তর করে, এক ধরনের রূপান্তরক যা এক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করে। তো রূপান্তরকের কাজই তো এটা, আমরা ট্রান্সফরমারও পড়েছিলাম তাই না। এক ধরনের রূপান্তরক যা এক শক্তিকে, এক সেকেন্ড, যা এক শক্তিকে অন্য শক্তিতে কি করবে, রূপান্তর করবে। শেষ। তুমি চাইলে একটা উদাহরণও দিতে পারো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে উদাহরণ হিসেবে কিসের কথা অ্যাড করে দিতে পারি, উদাহরণ ক্ষেত্রে আমরা মাইক্রোফোন, টিভি অ্যান্টেনা, এগুলো হচ্ছে গিয়ে অ্যাড করে দিতে পারি চাইলে। মাইক্রোফোন, টিভি অ্যান্টেনা, এই তো ইত্যাদি লিখে দিবা, সুন্দর একটা সংজ্ঞা হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে সুন্দর মতো এই সংজ্ঞাগুলো একটু দেখে যাব, যেহেতু এগুলো আসছে রিটেনে, সো আমরা একটু জেনে যাব। এটা ট্রান্সডিউসার হলো এক ধরনের রূপান্তরক যা এক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করে। উদাহরণ কি হবে, মাইক্রোফোন, টিভি অ্যান্টেনা ইত্যাদি। আচ্ছা, তাহলে এই সংজ্ঞাগুলো আমরা দেখে নিলাম। এইবার আসি আমাদের মেইন কাজে। তত্ত্বীয় সমস্যা দেখার পরে আমরা এবার আসি পোল কোশ্চেন নাম্বার 1-এ, তারপর আমরা অঙ্কতে ঢুকে যাব। তো
তাহলে তোমাদের জন্য আজকের দিনের প্রথম পোল কোশ্চেন লঞ্চ করে দিচ্ছি। সবাই এতক্ষণ যা পড়ালাম দেখি কি বুঝছো। কোনটি দিয়ে সিলিকনকে ডোপায়ন করলে পি টাইপ অর্ধপরিবাহী হয়? সবাই অ্যান্সার দাও তো এটায়। ভেরি গুড, এই তো অলরেডি অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছো। আমি এখন পোলটা এন্ড করে তোমাদেরকে একটু রেজাল্টটা দেখিয়ে দিই। সবাই ম্যাক্সিমামই অ্যান্সার দিয়েছো বোরন। ফসফরাস কেন অনেকে অ্যান্সার দিলা? কার্বনের যোজনী 4, তো কার্বনের যোজনী 4 এর সাথে 4 মিশায় তো তুমি পি টাইপ এন টাইপ কিছুই বানাতে পারবা না, হয় কম বল মিলে মিশাতে হবে না হলে বেশি। বোরন হবে অ্যান্সার। ফসফরাসের যোজনী 5, তাহলে কারেক্ট অ্যান্সার হবে বোরন। গুড, এইবার আসি তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল ঝামেলাগুলো। আশা করছি থিওরিটিক্যাল ঝামেলা নিয়ে কারো কোনো প্রবলেম হবার কথা না, এগুলা ক্লিয়ার থাকার কথা। 0.02 অ্যাম্পিয়ার নিঃসারক প্রবাহের ফলে একটা ট্রানজিস্টরে 18 মিলি অ্যাম্পিয়ার সংগ্রাহক প্রবাহ পাওয়া গেল। ট্রানজিস্টরে ভূমি প্রবাহের মান কত? তাহলে আমাদের এইখানে কোশ্চেনে কি দেয়া আছে সেটা আমরা আগে একটু বাম পাশে ছোট্ট করে লিখে রাখি। গিভেন 0.02 অ্যাম্পিয়ার নিঃসারক প্রবাহের ফলে, তার মানে আমাকে এমিটার কারেন্টের ভ্যালু বলে দেয়া আছে আইই। এটার ভ্যালু কত? 0.02 অ্যাম্পিয়ার। এটার ফলে একটা ট্রানজিস্টরে 18 মিলি অ্যাম্পিয়ার সংগ্রাহক প্রবাহ পাওয়া গেল। এইটা কিন্তু খুব ভালো মতো কেয়ারফুল থাকবা, এককে কিন্তু আমাদের বেশ কিছু ঝামেলা হতে পারে। এককের ক্ষেত্রে বেশ কিছু ঝামেলা হতে পারে, সো খুবই কেয়ারফুল থাকবা এটার ক্ষেত্রে। তাহলে 0.02 অ্যাম্পিয়ারকে 18 মিলি অ্যাম্পিয়ার যেহেতু আমাকে পাওয়ার আকারে লিখতে হবে, তো আমি পাওয়ার আকারে যদি লিখতে যাই তাহলে একটু ঝামেলা। তাহলে অ্যাম্পিয়ারকে আমরা মিলি অ্যাম্পিয়ার বানায় নিব অথবা মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ার বানায় নিব। তাহলে যদি আমি পাওয়ার হিসেবে লিখতে যাই 0.02 মানে 2 ডিভাইডেড বাই 100, কারেক্ট? 0.02 মানে 2 ডিভাইডেড বাই 100। এই লাইনটার পরে কি লিখবো সেটাতে আমি একটু পরে তোমাদেরকে আসতেছি, তাহলে তুমি রিলেট করতে পারবা। কালেক্টর কারেন্ট আইসি, সংগ্রাহক প্রবাহ, এইটার ভ্যালু আমাদের বলে দেওয়া আছে 18 মিলি অ্যাম্পিয়ার। 18 মিলি অ্যাম্পিয়ার মানে কি? 18 মিলি অ্যাম্পিয়ার মানে হচ্ছে 18 ইন্টু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। তাহলে আমি যদি এখানে 2/100 কে সাজায় লিখতে যাই সেক্ষেত্রে আমার আসবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -2। তো আমার এই 10 টু দি পাওয়ার -3 এর সাথে তো মিলবে না। মিলানোর জন্য আমি একটা কাজ করি, আমি উপরে একটা 10 দিয়ে গুণ করে দেই, নিচেও একটা 10 দিয়ে গুণ করে দেই। ঠিক আছে? মিলানোর জন্য কি করলাম, উপরে একটা 10 দিয়ে গুণ করে দিলাম, নিচে একটা 10 দিয়ে গুণ করে দিলাম। তাহলে যেটা হবে, উপরে আসবে হচ্ছে 20 আর নিচে আসবে হচ্ছে 1000, তাই না? তাহলে 20 আসলো আর নিচে আসলো হচ্ছে 1000। আমি এটাকে একটু নিচে লিখি, এইখানে এটা লেখা থাকলো। তাহলে 20 ইন্টু 1000 আসলো। এইবার এই যে 20 ইন্টু 1000 আসলো, এইটাকে তুমি ফার্দার কি লিখতে পারবা? এটাকে তুমি ফার্দার লিখতে পারবা 20 ডিভাইডেড বাই 1000 মানে কি? 1000 মানে 10 কিউবড। তাহলে এখন কি আমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারবো না? 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। বুঝতে পারছো? তাহলে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। এইভাবে করে আমরা নিজেদের সুবিধা মতো এই -3 পাওয়ারটাকে মিলাই নিলাম। আমাকে প্রশ্নে বের করতে বলেছে ভূমি প্রবাহ মানে বেস কারেন্ট কত হবে, দ্যাট মিন্স আমাকে বের করতে বলেছে আইবি। প্রশ্নটা খুবই সহজ, অঙ্কটা হাতে কলমে করতে গেলে একটু প্যাচের ব্যাপার স্যাপার আছে। তাহলে আমরা ফর্মুলা কি জানি? আমরা ফর্মুলা জানি হচ্ছে এমিটার কারেন্ট সমান সমান বি প্লাস সি, অ্যালফাবেটের দুইটা পাশাপাশি বি প্লাস সি। তাহলে আমাকে যেহেতু এখান থেকে বের করতে বললো আইবি, আইবি এর ভ্যালু হবে এমিটার কারেন্ট মাইনাস কালেক্টর কারেন্ট। তাহলে এমিটার কারেন্টের ভ্যালু কত? 20 আর মাইনাস হচ্ছে গিয়ে 18। এখন তুমি দুইটা থেকেই সুন্দর মতো 10 টু দি পাওয়ার -3 একটা কমন নিতে পারবা। তাহলে তোমার জন্য অনেক সুবিধা হয়ে গেল না? রেজাল্ট চলে আসবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। এইটা একটা কারেক্ট অ্যান্সার। 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 না লিখে কেউ যদি চাও ভাইয়া এটাকে আমি আরেকটু সুন্দর করে 2 মিলি অ্যাম্পিয়ার লিখতে চাই, দ্যাট ইজ অলসো উইল বি অ্যানাদার কারেক্ট অ্যান্সার।
তাহলে 2 মিলি অ্যাম্পিয়ার বা 2 × 10⁻³ অ্যাম্পিয়ার, এই যে হুজাইফা আমাকে বলে দিয়েছো এক্স্যাক্টলি দুইটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। আবার মিলি অ্যাম্পিয়ার লেখার সময় এম এ আবার এ ছোট হাতের দিও না, তাহলে কিন্তু একদম সব শেষ, সকল কষ্ট পানি। তাহলে এই যে আমরা কি করলাম, যখনই আমরা অঙ্ক করতে গেলাম তখনই কিন্তু আমরা 2/100 লিখে আর কিছু লিখি নাই। তো নিচে এসে আমরা টের পেলাম যে মিলি অ্যাম্পিয়ারকে করতে গেলে 10⁻³ আসে, এখন উপরে আসবে 2 × 10⁻², যদি আমি নিচে 100 রাখি। তো 10⁻², 10⁻³ এটা আবার গুণ ভাগ যোগ বিয়োগ কমন নেওয়া ঝামেলা। তো আমি উপরে একটা 10 আর নিচে একটা 10 দিয়ে গুণ দিলে তো রেজাল্ট সেম থাকতেছে। তো উপরে চলে আসবে 20, নিচে আসবে 1000, কথা তো একই। উপরে নিচে 10 দিয়ে গুণ দিলে তো মানের কোনো পরিবর্তন হয় না। তো নিচে 1000 আসা সুবিধা হচ্ছে, ওটাকে আমি 10⁻³ লিখতে পারবো, 10³ লিখতে পারবো। তাহলে ওটা উপরে আসলে -3 হয়ে যাবে। তো ওই -3 সুন্দর মিলে যাবে, আমি একটা কমন নিয়ে ভ্যালু মাইনাস করতে পারবো। বুঝতে পেরেছি যাদের যাদের কনফিউশন ছিল এখানে? আচ্ছা, তাহলে এইখান থেকে আমাদের মানটা হচ্ছে এইভাবে করে নিয়ে আসবো, আমরা নিজেদের সুবিধা মতো ক্যালকুলেশন করব। তো এখানে আমি অনেকগুলো লাইন লিখলাম, এগুলো কিন্তু তোমাকে মাথায় মাথায় ক্যালকুলেশন করতে হবে, যে যেহেতু আমার নিচে 100 ঝামেলা হচ্ছে, সো এখানে 10 দিয়ে গুণ করে 20/1000 লিখতে হবে। আমি একদম ভেঙে ভেঙে দেখালাম এখানে, যেহেতু এখানে পরীক্ষা দিচ্ছি না, সবার এখানে বুঝার দরকার আছে, এই জন্য আমি এখানে চেষ্টা করলাম ভেঙে ভেঙে বোঝানোর। তোমরা এত ভেঙে ভেঙে না করলেও হবে। গেল। এইবার তাহলে পরের অঙ্কতে যাই। ট্রানজিস্টরের সাধারণ পিট সংযোগে রয়েছে, খুব ভালো কথা। এখন আমি কি করব, আমাকে প্রশ্নে বলা নিঃসারক প্রবাহের মান 1 মিলি অ্যাম্পিয়ার এবং পিট প্রবাহের মান 0.06 মিলি অ্যাম্পিয়ার। এই যে দেখো এখানে কি সুন্দর প্রশ্ন, আমাকে এখানে কোনো অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার গুলায় পেঁচায় দেয় নাই, দুইটা মিলি অ্যাম্পিয়ার আছে, আমার এখানে কোনো প্রবলেম নাই। তাহলে আমাকে এখানে আইই এর ভ্যালু বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। আর আইবি পিট প্রবাহের ভ্যালু বলে দেওয়া আছে 0.06 মিলি অ্যাম্পিয়ার। আমাকে এখানে কি বের করতে বললো, প্রবাহ বিবর্ধন গুণক, মানে আলফা কত হবে, সে আলফার মানটা এখান থেকে আমাকে বের করে নিয়ে আসতে বললো। তাহলে যদি আলফার মানটা এখান থেকে আমাকে বের করে নিয়ে আসতে বলে, আমাকে কিন্তু অনেক আগেই একটা উত্তর চলে আসছে 0.06 মিলি অ্যাম্পিয়ার। হুজাইফা বলেছ 2.5, হচ্ছে না কিন্তু, ঠিক মতো করো। তাহলে আমরা আলফার ফর্মুলাটাকে লিখি। আলফার ফর্মুলাটা কি, আলফার ফর্মুলা ছিল হচ্ছে গিয়ে আই সি, নিচে যদি বিটা থাকতো আইবি দিতাম, যেহেতু আলফা আছে তাহলে নিচে লিখতে হবে আইই, তাই না? এভাবেই তো মুখস্থ রাখলাম একটু আগে। তো আমার প্রশ্নের মধ্যে তো আইই আছে, কিন্তু আইসি তো নাই। তাহলে আইসি কে আমরা তো একটু আগেই দেখলাম লিখা যায় এমিটার কারেন্ট মাইনাস বেস কারেন্ট, আইই মাইনাস আইবি, এভাবে তো আইসি লেখা যায়। এই যে জুয়েল সঠিক উত্তর দিয়েছ 0.94, ভেরি গুড। নিচে আসবে তাহলে কি আইই। সবাই বুঝতে পেরেছি? কালেক্টর কারেন্টকে কি লেখা যাবে, এমিটার কারেন্ট মাইনাস বেস কারেন্ট, আর নিচে তো এমিটার কারেন্ট সকাল থেকেই বসে আছে। তাহলে আইই এর ভ্যালু আমার দেয়া আছে 1 মিলি অ্যাম্পিয়ার, বেস কারেন্টের ভ্যালু বলে দেওয়া আছে 0.06, এমিটার কারেন্টের ভ্যালু বলে দেওয়া আছে 1। তাহলে আমার এখান থেকে আলফার ভ্যালুটা কত চলে আসবে, 1 থেকে 0.06 চলে গেলে অনেকে কি করে 0.4 লিখে আসে, কিন্তু বিশাল বড় একটা মারাত্মক ভুল। তাহলে 0.94 এইটা হবে হচ্ছে অ্যান্সার। 1.00 মানে 100, 100 থেকে 0.06 0.06 মানে 6, 100 থেকে 6 চলে গেলে 94 থাকে, তাহলে 0.94। অনেকে কিন্তু আবার এখানে মিলি অ্যাম্পিয়ারও লিখে আসবা, এই ভুলও কিন্তু আবার অনেকে করি, খুব কেয়ারফুল। এই যে আসিফ অলরেডি আমাকে কিন্তু এটা করে ফেলছো, 0.94 মিলি অ্যাম্পিয়ার লিখে ফেলছো। মিলি অ্যাম্পিয়ার কি হবে, দুপুরে নিচে দুইটা একক কাটাকাটি চলে যাবে না? আলফা আর বিটা কিন্তু দুইটা সংজ্ঞা, হ্যাঁ হুজাইফা বলেছ একক হবে না, এক্স্যাক্টলি। আলফা বিটা দুইটা রেশিও, দুইটা কারেন্টের, তো একক কারেন্টের এককগুলা কাটাকাটি চলে যাবে, তাহলে শুধুমাত্র হচ্ছে আমাদের কি থাকবে, ভ্যালু থাকবে। আলফা আর বিটার ভ্যালু হয়, এগুলার একক হয় না। বুঝতে পেরেছি অঙ্ক? তাহলে এরকম কিন্তু একটু ঘুরায় পেঁচায়ও আমাদের নিতে হতে পারে, ডিরেক্ট মান নাও দিতে পারে। ফর্মুলা তিনটাই, আলফা সমান আইসি বাই আইই, আর বিটা সমান আইসি বাই আইবি, আর আইসি সমান সমান আইই মাইনাস আইবি, অথবা ই সমান সমান বি প্লাস সি, এমিটার কারেন্ট সমান বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। তিনটা ফর্মুলা মনে রাখলেই তুমি এই তিনটা ফর্মুলাকেই ঘুরায় পেঁচায় অঙ্কের মধ্যে দেওয়া হবে।
বুঝতে পেরেছি? আরেকটা অঙ্ক দেখি। এইটা আমরা শেষ করে ফেললাম। এবার আমরা আরেকটা অঙ্কতে আসি। কোন ট্রানজিস্টরের কমন বেস সার্কিটে নিঃসারক প্রবাহ 100 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে 150 মাইক্রো অ্যাম্পিয়ারে উন্নীত করায় এর সংগ্রাহক প্রবাহ 98 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে 147 মাইক্রো অ্যাম্পিয়ারে উন্নীত হলো। প্রবাহ বিবর্ধন গুণক এবং প্রবাহ লাভ কত এইটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমাদের এখানে দেখো দুইটা করে ভ্যালু দেওয়া। তো আমরা বলেছিলাম না ফর্মুলায়, মনে আছে কিনা? যদি মনে না থাকে আমরা আবার বক্স থেকে একটু ঘুরে আসি। এই যে বক্স, এইখানে কিন্তু ডেল্টা সাইন দিয়ে লেখা ছিল, আবার ডেল্টা সাইন ছাড়াও লেখা ছিল। এতক্ষণ আমরা যে অঙ্ক করলাম এগুলো ডেল্টা সাইন ছাড়া। এবার ডেল্টা সাইন আসবে কারণ এখানে পরিবর্তনের কথা বলে দিয়েছে তোমাকে। তাহলে কোন ট্রানজিস্টরের কমন বেস সার্কিটে নিঃসারক প্রবাহ 100 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে 150 মাইক্রো অ্যাম্পিয়ারে উন্নীত করা হলো। তাহলে নিঃসারক প্রবাহের পরিবর্তন ডেল্টা আই ই এটা আমি কিভাবে করে বের করব? 100 থেকে 150 করলাম, তাহলে 150টা হচ্ছে ফাইনালি এবং শুরুতে ছিল 100। ফাইনাল মান থেকে ইনিশিয়াল মানটাকে মাইনাস করে দিব। তাহলে এটা চলে আসবে কি এককে? মাইক্রো অ্যাম্পিয়ার এককে দেয়া আছে। তাহলে আমার ডেল্টা আই ই এর ভ্যালু কত মাইক্রো অ্যাম্পিয়ার আসবে? এটার ভ্যালু চলে আসবে হচ্ছে 50 মাইক্রো অ্যাম্পিয়ার। সংগ্রাহক প্রবাহ 98 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে 147 মাইক্রো অ্যাম্পিয়ারে উন্নীত হলো। তাহলে ডেল্টা আইসি কালেক্টর কারেন্ট, ফাইনাল ভ্যালু 147, সেখান থেকে আমরা মাইনাস করব হচ্ছে গিয়ে 98। তাহলে ফাইনাল ভ্যালু থেকে ইনিশিয়াল ভ্যালু তুমি যদি বিয়োগ করে দাও তাহলেই তো তুমি সঠিক মানটা পেয়ে যাবা। তাহলে 147 থেকে যদি আমি 98 মাইনাস করি তাহলে আমার রেজাল্ট চলে আসবে হচ্ছে 49। রেজাল্ট চলে আসবে 49 মাইক্রো অ্যাম্পিয়ার। দুইটা আমার মাইক্রো অ্যাম্পিয়ার এককে আছে, কোনোটা নিয়ে ঝামেলা নাই। তাহলে 147 মাইনাস 98 চলে আসবে 49 মাইক্রো অ্যাম্পিয়ার। প্রশ্নে আমাকে বের করতে বলেছে প্রবাহ বিবর্ধন গুণক মানে হচ্ছে আলফা কত হবে, প্রবাহ লাভ মানে হচ্ছে বিটা কত হবে। তাহলে আমাকে এখানে দুইটাই বের করতে বললো। তুমি যেভাবে খুশি সেই ফর্মুলা দিয়ে দুইটার ভ্যালুই বের করতে পারবা। তাহলে ফার্স্টে আসি আমরা আলফার ভ্যালুতে। আলফার ভ্যালু বের করব হচ্ছে, যেহেতু আমরা ডেল্টা সাইন ইউজ করছি, তো ডেল্টা আই সি ডিভাইডেড বাই ডেল্টা আই বি। ও আলফার ভ্যালু বের না করে প্রথমে আমরা বিটার ভ্যালু বের করি। আমাদের এখানে যেহেতু কি কি দেওয়া আছে, আমাদের এখানে আইসিও দেওয়া আছে, আমাদের এখানে আইইও দেওয়া আছে। তাহলে ডেল্টা আইই আর ডেল্টা আইসি এই দুইটাই যদি আমরা এখান থেকে পেয়ে যাই, আইসি ডিভাইডেড বাই আইই করলেই তো আমরা আলফার ভ্যালু পাই। আচ্ছা আমি আবার বিটা লিখলাম কেন? আইসি বাই আইই, এইটা দিয়ে আমরা কি বের করে ফেলবো? আলফা বের করে ফেলবো। দুইটার ভ্যালু আমার দেয়া আছে। তাহলে আইসি এর ভ্যালু কত? ডেল্টা আইসি এর ভ্যালু হচ্ছে আমরা পেয়েছি 49, আর ডেল্টা আইই এর ভ্যালু আমরা কত পেয়েছি? এটার ভ্যালু আমরা পেয়েছি 50। তাহলে 49 ডিভাইডেড বাই 50 তুমি চাইলে এভাবে রেখে দিতে পারো, কোনো ইস্যুস নাই। এটাও কিন্তু একটা কারেক্ট অ্যান্সার। তুমি যদি চাও এটাকে দশমিকে বের করে দিয়ে আসবা, 50 কে 50 দিয়ে ডিভাইড করলে 1 আসতো। এই যে নিহা জুয়েল আমাকে কারেক্ট অ্যান্সার বলে দিছো 0.98। 50 কে 50 দিয়ে ভাগ করলে 1 আসতো। 50 কে 49, 50 কে 49 দিয়ে ভাগ করলে 1 এর চাইতে সামান্য একটু কম আসার কথা। তুমি যদি পাশে একটু রাফ করে দেখো, 1 এর চাইতে সামান্য একটু কম ভ্যালু 0.98 এরকম একটা ভ্যালু পাবা। তো আমি ভগ্নাংশটাও লিখে দিচ্ছি, দশমিকটাও লিখে দিচ্ছি, যেন তোমাদের রিটেন অবজেক্টিভ কোনোটাতে তোমাদের সমস্যা না হয়। তাহলে আলফার ভ্যালু কত চলে আসলো? 0.98। এমা বলেছো 0.98 আর একটা 49। ভেরি গুড। তাহলে বিটার ভ্যালু দেখো এমা বের করে ফেলছে। তাহলে বিটা সমান সমান, আমরা এখানে বিটা সমান সমান ডেল্টা আইসি বা ডেল্টা আইবি দিয়ে বের করতে পারি। আবার ডেল্টা আইবি কষ্ট করে বের করে নিব, মাইনাস করব, কি দরকার? তো আমি তো আলফার ভ্যালু অলরেডি জানি। তাহলে বিটা সমান সমান আমরা ফর্মুলা একটু আগে দেখলাম, আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, এটা দিয়ে বের করা যায়। তাহলে আলফার ভ্যালু হচ্ছে 0.98 আর এটা হচ্ছে 1 মাইনাস 0.98।
তাহলে 0.98 কি হবে, উপরের 0.98 0.98 আকারে থাকবে, নিচে 1 মাইনাস 0.98, 100 থেকে 98 চলে গেলে 2 থাকে, আবার 2 মানে 0.2 লেখো না কেউ, 2 মানে কিন্তু 0.02, 1 থেকে 0.98 চলে গেলে 0.02 থাকবে। তাহলে দুইটারই দেখো 2 ঘর আগে দশমিক, তো 100 100 দিয়ে ভাগ করে গুণ করে ফেলি, তারপর 98 চলে আসবে, 2 চলে আসবে, তাহলে ভাগ করলে চলে আসবে রেজাল্ট 49। তাহলে বিটার ভ্যালু কাটায় কাটায় চলে আসলো 49। ঠিক আছে, এই তো আমাদের অঙ্ক। আলফার ভ্যালু বের করে ফেললাম, বিটার ভ্যালুও বের করে ফেললাম। আচ্ছা, শেষ। তাহলে এই মানগুলা বা এই ম্যাথগুলা কিন্তু আমাদের একটু জেনে রাখা লাগবে। 3টা অঙ্ক দেখলাম, এবার আবার একটা তোমাদের জন্য পোল কোশ্চেন নাম্বার 2। তাহলে এটা আমি তোমাদের একটু লঞ্চ করে দেই, তোমরা এটা আমাকে কারেক্ট অ্যান্সারটা জানাও। অর্ধপরিবাহী ডায়োডকে কি বলা হয়? এই চ্যাপ্টারটা যারা পরীক্ষার জন্য হলো একবার পড়ছো ক্লাস 9 10-এ, তাদের এটা জানার কথা, অর্ধপরিবাহী ডায়োডকে কি বলে। আমরা যে পিএন জাংশন ডায়োড বানালাম, সেই ডায়োডটার একটা আদরের নাম আছে, ডায়োড ছাড়াও ওকে আরেকটা নামে ডাকা হয়। ওকে, টাইমস আপ, আমি এন্ড করে দেই। পোলটা তোমাদের একটু রেজাল্টটা দেখাই। তোমরা ম্যাক্সিমামই অ্যান্সার দিয়েছো ট্রানজিস্টর, আল্লাহ। তারপর ফেট কেউ দাও নাই, কারণ ফেট কেউ চিনো না। ফেটটা তোমরা যদি কেউ ট্রিপলিতে অনার্সে পড়তে যাও, তাহলে পড়তে গেলে বিএসসি পড়তে গেলে ফেট পাবা। ফেট এটাকে বলা হয় বাইপোলার ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বলে, ফেট, এফইটি। সো রেকটিফায়ার, অ্যাম্পলিফায়ার, ট্রানজিস্টরের সবচেয়ে বেশি অ্যান্সার আসছে। একটা কেউ খেয়াল রেখো, অর্ধপরিবাহী ডায়োডকে বলা হয় রেকটিফায়ার। ডায়োড প্রবাহকে একমুখী করে। ফরওয়ার্ড বায়াসে ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট যায়, রিভার্স বায়াসে কখনো কারেন্ট যায় না। ঠিক আছে, ফরওয়ার্ড বায়াসে তড়িৎ প্রবাহ হবে, রিভার্স বায়াসে তড়িৎ প্রবাহ হবে না। সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে রেকটিফায়ার, একমুখী কারক। কারেন্ট সবসময় একমুখে কারেন্ট চলাচল করায়, দ্বিমুখী কারেন্ট চলাচল হবে না। আচ্ছা, এই পর্যন্ত যে অঙ্কগুলো বুঝিয়েছি সেগুলো কি সবাই মোটামুটি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও তো। ওকে, ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমরা চেষ্টা করব যেন তোমাদের এই ক্লাসটা তোমাদের কলেজ টাইমের আগে আমরা শেষ করতে পারি, বা কলেজের কাছাকাছি টাইমেই যেন শেষ করতে পারি। কলেজে যাওয়ার সময় হলে তুমি যেন আমার ক্লাসটা কিছুটা মিস না করে যাও। তাহলে এইখানে দেখো, কোনো পিএন জাংশনে 1.12 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করে বিদ্যুৎ প্রবাহ পাওয়া গেল 25 মিলি অ্যাম্পিয়ার, এবং বিভব পার্থক্য 1.3 ভোল্ট প্রয়োগ করে বিদ্যুৎ প্রবাহ পাওয়া গেল 45 মিলি অ্যাম্পিয়ার। জাংশনের গতীয় রোধ কত হবে এটা বের করতে বলেছে। তাহলে এখন গতীয় রোধের অঙ্ক, এই যে আমাদের এখানে তাহলে কি করলো, আমাদের এখানে দুইটা ভ্যালু দিয়ে দিল। তাহলে এই যে আমাদের আলাদা আলাদা ভোল্টেজের জন্য আলাদা আলাদা কারেন্টের ভ্যালু, এটা আমরা একটু এই পাশে লিখে যাই। তাহলে এই ভ্যালুগুলো যদি আমরা একটু এখানে লিখতে চাই, আমাদের দুইটা করে ভোল্টেজ দেওয়া আছে। একটা হচ্ছে গিয়ে V1, প্রথম যে ভোল্টেজটা দেওয়া সেটা হচ্ছে 1.12 ভোল্ট, এবং এটার জন্য আমরা যে কারেন্ট পাই সেটা হচ্ছে আমাদের I1। I1 এর ভ্যালু কত বলে দেওয়া, 25 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এইখান থেকে নতুন একটা ভোল্টেজও বলে দেওয়া আছে V2। V2 এর ভ্যালু বলে দেওয়া আছে 1.3 ভোল্ট, আর এইখান থেকে বলা আছে হচ্ছে I2। V2 এর জন্য যে কারেন্টটা আসে, যে I2টা আসে, সেই কারেন্টটা হচ্ছে I2। I2 এর ভ্যালু কত, I2 এর ভ্যালু হচ্ছে 45 মিলি অ্যাম্পিয়ার। আমাদের প্রশ্নে বের করতে বলেছে জাংশনের গতীয় রোধ ক্যাপিটাল আর, সেটা কত হবে এটা আমাদের বের করতে বলেছে। ইজি। তাহলে ক্যাপিটাল আর যদি আমাদের বের করতে বলে, আমরা একটু আগে এটার ফর্মুলাটা দেখে আসছি, একদম ওহমের ফর্মুলার মতোই হয়। তাহলে ক্যাপিটাল আর সমান সমান শুধুমাত্র ভোল্টেজ আর আই, এই দুইটার আগে ডেল্টা সাইন বসে, পরিবর্তন নিতে হয়, ডেল্টা ভি বাই ডেল্টা আই। তাহলে আমাদের পরিবর্তন যখন নিব, ফাইনালটা থেকে ইনিশিয়াল ভোল্টেজ মাইনাস করব। কারেন্টের ক্ষেত্রে আমাদের ফাইনাল যে কারেন্ট সেটা থেকে আমরা ইনিশিয়াল কারেন্টটা মাইনাস করে দিব, তাহলে তো পরিবর্তন চলে আসবে। তাহলে V2 মাইনাস V1, এটা হচ্ছে 1.3 মাইনাস 1.12, ভ্যালু বসায় ফেললাম।
আর I2 আর I1 এই দুইটা বসানোর সময় কিন্তু খেয়াল রাখতে হবে এগুলা কিন্তু মিলি অ্যাম্পিয়ার এককে। তো যেহেতু এগুলা মিলি অ্যাম্পিয়ার এককে আমরা এগুলাকে এই পাশেই কিন্তু একটু কনভার্ট করেই নিতে পারি, তাহলে আমার আর ঝামেলা থাকে না, তাই না? আমি এখানে একটু ছোট্ট করে এটাকে কনভার্ট করে নিই। তাহলে মিলি অ্যাম্পিয়ারকে কিসে নিতে হবে, যেহেতু ভোল্টেজের সাথে কাটাকাটি করতে পারবো না, তাহলে মিলি অ্যাম্পিয়ারকে কনভার্ট করে নিব অ্যাম্পিয়ারে। 25 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। 45 মিলি অ্যাম্পিয়ারকে লিখতে পারবো 45 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার। এবার তাহলে ভ্যালুগুলো এইভাবে করেই বসাতে পারবো। যেমন I2 এর ভ্যালু হচ্ছে 45, তা থেকে আমরা -25 করব, দুইটাতেই 10⁻³ আছে, তাহলে একবারে ব্র্যাকেটের বাইরে একটা 10⁻³ কমন নিয়ে গেলেই হয়ে যাবে। ব্র্যাকেটের বাইরে একবারে একটা 10⁻³ কমন নিয়ে নিব। তাহলে 1.3 মাইনাস 1.12, ক্যালকুলেটরটা ভালো মতো ক্যালকুলেশনটা খেয়াল করো। 1.3 মাইনাস 1.12 এটার মানে হচ্ছে 0.18। 1.3 মানে পয়েন্টের পর 30 আর এখানে পয়েন্টের পর 12, তাহলে 30 থেকে 12 চলে গেলে 28 থাকে, তাহলে 0.28 থাকবে উপরে। নিচে দেখো 25 আর মাইনাস হচ্ছে 45 থেকে, তাহলে 20, তাহলে এটা আসবে 20 ইন্টু 10⁻³ এরকম আসবে। এইবার আমরা 20 ইন্টু 10⁻³ যে এইখানে লিখলাম, লিখার পরে এখন 0.28 কে আমরা একটু ভেঙে ফেলি, তাহলে 0.28 কে ভাঙলে এইখানে থাকবে 28 আর নিচে কি আসবে বলতো, নিচে আসবে একটা 100 দশমিকটা সরানোর জন্য। আর নিচে আগে থেকে কারা বসেছিল, আগে থেকে 20 বসেছিল, আগে থেকে 10⁻³ বসেছিল। তাহলে এইবার হ্যাঁ সরি 30 থেকে 12 গেলে 18 হবে। আচ্ছা আচ্ছা সরি আমাদের 1.3 আর হচ্ছে 1.12 0.18 আসবে, সরি 0.18 আসবে, থ্যাংক ইউ, 0.18 আসবে। তাহলে এখানে 0.18 কে আমরা লিখব হচ্ছে 18/100। তাহলে 18/100 আমরা এইভাবে করে লিখে ফেললাম। এখন 100 মানে কি, 100 মানে 10 স্কয়ার। তাহলে আমাদের ক্যালকুলেশনের প্রসেসটা কিরকম হবে এটা একদম ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাই। উপরে থাকবে হচ্ছে 18, নিচে থাকবে হচ্ছে গিয়ে 20 কে আমি চাইলে এইভাবে লিখতে পারি 2 ইন্টু 10, আর এখানে 100 এর জন্য 10 স্কয়ার আর আগে থেকে একটা -3 ছিল, তো তাদের পাওয়ারগুলোকে আমরা এক জায়গায় নিয়ে গেলাম। তাহলে 2 - 3 মানে -1 আর এখানে হচ্ছে +1, এই সবগুলা 10 কিন্তু কাটাকাটি চলে যাবে, সিম্পলি এখানে 2 দিয়ে 18 কে কেটে ফেলবো, 2 দিয়ে 18 কে কেটে ফেললে রেজাল্ট চলে আসবে 9। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত চলে আসবে, কারেক্ট অ্যান্সার চলে আসবে 9 ওহমস। অবশ্যই ওহমসটা লিখে আসতে হবে। এই তো সহজ অঙ্ক। তাহলে 10⁻² - 3 মানে -1 আর সামনে একটা 10 আছে, তাহলে 10 এর উপর +1, 1 - 1 10⁻0, 10⁻0 মানে সব পাওয়ার টাওয়ার চলে 1 চলে থাকবে, নিচে থাকবে 1 আর উপরে 18 নিচে 2, এটা কাটলে হবে 9, তাহলে রেজাল্ট হয়ে যাবে 9 ওহমস। বুঝতে পেরেছি? তাহলে আমরা যখনই নাকি ম্যাথ করতে যাব তখনই কিন্তু এই লাইনগুলোকে এরকম করে ভেঙে 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 ব্যাখ্যা করে দেওয়ার কোনো দরকার নাই, কারণ এটা আমরা সিম্পলি তোমার ক্যালকুলেশন ইজিলি বোঝার জন্য দেখাচ্ছি, তুমি যেন সহজে এটা বুঝতে পারো। সো তুমি স্যারকে এইভাবে করে ভেঙে ভেঙে দেখানোর দরকার নাই, তুমি এই প্রসেসটাই যতটুকু ফাস্ট করে লাইন স্কিপ করে করতে পারবা ততটুকু তোমার জন্য বেটার। আচ্ছা, তাহলে আশা করছি এটা বুঝছি। আরেকটা অঙ্ক দেখি। এইবার দেখো এইখানে একটা সার্কিট দেয়া আছে, আল্লাহ, এখন সার্কিটে বলেছে IR1, মানে এই যে এখানে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ ডান পাশে R1, ওর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই IR1 এইটাই তোমাকে বের করতে বলেছে। R1 রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এখানে দুইটা ডায়োড লাগানো আছে, একটা D1 আর একটা হচ্ছে D2, দুইটা ডায়োড লাগানো। তো আমি দেখতে পাচ্ছি ডায়োডের যে এরকম তীর চিহ্নওয়ালা মাথা থাকে এটাকে ধরা হয় প্লাস, আর ডায়োডের যে লম্বা মাথা থাকে সেটা হচ্ছে মাইনাস। তো ডায়োডের এখানে প্লাসটা হচ্ছে এই পাশে, মাইনাসটা হচ্ছে এই পাশে, আর এইখানে ডায়োডের মাইনাসটা হচ্ছে এই পাশে, প্লাসটা হচ্ছে এই পাশে। এখন তোমাদের আমি একটা ছোট্ট প্রশ্ন করি,
আমাদের যে ব্যাটারিটা আছে, এই যে ব্যাটারির প্লাসের সাথে ডায়োডের প্লাস, প্রথম ডায়োডটা, আমরা দ্বিতীয় ডায়োড পরে আসতেছি, প্রথম ডায়োড নিয়ে যদি কথা বলি, ব্যাটারির ডায়োডের সাথে, ব্যাটারির প্লাসের সাথে প্রথম ডায়োডের প্লাস, ব্যাটারির মাইনাসের সাথে প্রথম ডায়োডের মাইনাস। তাহলে এই প্রথম ডায়োড D1 এটা কোন বায়াস বা কোন ঝোঁকে আছে? সম্মুখী ঝোঁক না বিমুখী ঝোঁক? ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? আমাকে একটু চ্যাট বক্সে বলো তো। প্লাসের সাথে যদি প্লাসের কানেকশন থাকে, মাইনাসের যদি মাইনাস, এই তো সবাই বলতেছো সম্মুখ, তাই না? পজিটিভ, ভেরি গুড। পজিটিভ বায়াসে তড়িৎ প্রবাহ হয় নাকি হয় না? চ্যাট বক্সে আমাকে জানাও তো। সম্মুখী ঝোঁক হলে কারেন্ট প্রবাহ হবে নাকি হবে না? হয়। মাহির বলেছ হয়, নাহিদও বলেছ হয়। তাহলে পজিটিভ এরকম ফরওয়ার্ড বায়াস থাকলেই কারেন্ট শুধুমাত্র চলাচল করে, কারেন্ট রিভার্স বায়াসে ডায়োড থাকলে কখনো চলাচল করে না। কারেন্ট যেহেতু শুধুমাত্র ফরওয়ার্ড বায়াসে, ডায়োড যেহেতু শুধুমাত্র ফরওয়ার্ড বায়াসে একটা ডিরেকশনেই কারেন্ট ফ্লো করায়, এই জন্যই ডায়োডকে একটু আগে তোমরা অবজেক্টিভে দিয়ে আসলা রেকটিফায়ার বলে, মানে একমুখী কারক বলে। রিভার্স বায়াস হলে উল্টা দিকে কারেন্টের ফ্লো হবে না, শুধুমাত্র ফরওয়ার্ড বায়াসে কারেন্টের ফ্লো হবে। তাহলে কি আমি এটা লিখতে পারি না যে আমাদের যে ডায়োডটা, এই যে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, সো এটা এফ। তাহলে এবার আমাকে সবাই বলো তো, এই যে ডায়োড D2 নিয়ে যদি এবার কল্পনা করি, D2 ডায়োডের ব্যাটারির প্লাসের সাথে D2 ডায়োডের মাইনাস, আর ব্যাটারির মাইনাসের সাথে D2 ডায়োডের প্লাস, তাহলে এরকম উল্টা কানেকশন যদি ব্যাটারির সাথে লাগানো থাকে, নিহা বলে দিয়েছো আগে রিভার্স বায়াস। ভেরি গুড। রিভার্স বায়াসে বলো তো কারেন্ট ফ্লো করবে নাকি করবে না? করবে না। ভেরি গুড। তাহলে রিভার্স বায়াসে কোনো কারেন্ট নাই। এইবার আসো আমরা এই যে গিভেন সার্কিটটা, এই সার্কিটটাকে আমরা একটু নিজেদের মতো করে ড্র করে নেই, তারপর আমরা কারেন্ট বের করব। তাহলে আমাদের নিজেদের মতো করে ড্র করতে হলে আমরা এখানে দেখি, প্রথমে এরকম ব্যাটারি ছিল, এইটা ব্যাটারির প্লাস, এইটা ব্যাটারির মাইনাস, প্লাস নিচে ব্যাটারির মাইনাস। তাহলে ব্যাটারির প্লাস থেকে আমাদের এখান থেকে কি বের হচ্ছিল? এরকম একটা তার বের হচ্ছিল, এই তারটা দুইটা ডায়োডের মধ্য দিয়ে গেল, নিচে হচ্ছে আরেকটা তার ছিল, সেই তারটা এরকম ডায়োডের মধ্য দিয়ে গেল। এরপরে আমার এইখানে একটা মাঝখানে কি লাগানো ছিল? মাঝখানে একটা রেজিস্ট্যান্স লাগানো ছিল। তাহলে আমি এরকম সার্কিটটা ড্র করে ফেললাম। এখন আমার এই যে ডায়োড দুইটা, এই ডায়োড দুইটার জায়গা ঠিক করি। এই যে এই দুইটা একটা জায়গায় একটা ডায়োড লাগানো ছিল, আর এই জায়গায় একটা ডায়োড লাগানো ছিল। দুইটা ডায়োড লাগানোর জায়গাও ঠিক করে ফেললাম। এবার আমরা যেখানে যেটা ছিল সেখানে সেটা বসাই। এইখানে ছিল আমাদের রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে আমাদের R1, ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো বের করতে হবে। তাহলে প্রথমেই যখন নাকি এটা ফরওয়ার্ড বায়াসে ছিল, তখনই কিন্তু সবাই আমাকে বলেছো কারেন্ট ফ্লো করবে। কারেন্ট ফ্লো করার মানে কি? যখনই কোনো একটা ডায়োড ফরওয়ার্ড বায়াসে থাকে, তখন সেই ডায়োডটা একটা শর্ট সার্কিটের মতো কাজ করে, মানে একটা তারের মতো কাজ করে। এই জন্য তুমি যে আমাকে বললা যে ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, এটা এরকম একটা শর্ট সার্কিটের মতো কাজ করবে। কিন্তু ডান পাশে যে D2, সেখানে কিন্তু অলরেডি যে হুজাইফা তুবা বলেছো করবে না কারেন্ট ফ্লো। কারেন্ট ফ্লো করে না কখন? যখন শর্ট সার্কিট থাকে না, ওপেন সার্কিট হয়ে যায়। এরকম খুলে দিলেই তো কারেন্ট ফ্লো করলো না। তাহলে আমাদের এই যে ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকার জন্য এই ডায়োডটা অন থাকবে, এবং যেহেতু D2-র মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, সো সেই ডায়োডটা অফ থাকবে। সুইচ অফ সুইচ অন বুঝো তো? ফ্যানের সুইচ অন করলে কারেন্ট ফ্লো করে কেন? কারণ তুমি সুইচটা অন করে একটা শর্ট সার্কিট বানায় দাও, এই জন্য কারেন্ট ওই ফ্যান পর্যন্ত পৌঁছায়। ফ্যানের সুইচ অফ করার পর ফ্যান চলা বন্ধ হয়ে যায় কেন? কারণ তুমি ওই কানেকশনটা ডিসকানেক্ট করে দাও, বা অফ সার্কিট ওপেন সার্কিট করে দাও, এই জন্য ফ্যানে কারেন্ট পৌঁছায়ও না, ফ্যান ঘুরেও না। সুইচ অফ করে তুমি রুম থেকে বের হয়ে যেতে পারবা। তো এখন আমি একটু সবার কাছে জিজ্ঞেস করার আগে, যদি ওই যে নাহিদ জুয়েল অ্যান্সার আমাকে বলে দিয়েছো, তারপরও সবাইকে বলি, এবার যদি তারের মধ্য দিয়ে এই অংশে কারেন্টই না আসে, IR1 এর ভ্যালু কত হবে? 0। এই তো সবাই বুঝে গেছো, তাহলে অ্যান্সার হবে 0 অ্যাম্পিয়ার। 0 অ্যাম্পিয়ার লিখলেও হয়, তুমি যদি চাও অ্যান্সার না, মানে অ্যাম্পিয়ার না লিখলেও হবে। তাহলে অ্যান্সার চলে আসবে 0। বেসিক্যালি এই R1 এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। কখন করতো? যদি D2টাও এরকম করে D1 এর মতো ঘোরানো থাকতো। D2টাও যদি D1 এর মতো করে ঘোরানো থাকতো ওইদিকে মাথা দিয়ে, তাহলে এটাও ফরওয়ার্ড বায়াস হতো, এটাও ফরওয়ার্ড বায়াস হতো, দুইটাই শর্ট হয়ে যেত, কারেন্ট এরকম সুন্দর R1 এর মধ্যে দিয়ে গোল রাস্তায় ঘুরতো। বুঝতে পেরেছি?
তাহলে এখানে আমরা আরো দুইটা সমস্যা দেখলাম, একটা হচ্ছে গিয়ে গাণিতিক রোধ গতীয় রোধ দিয়ে, আর একটা সার্কিটের সমস্যা। পরীক্ষায় কিন্তু এরকম সার্কিট দিয়েও তোমাদেরকে টেস্ট করতে চাইতে পারে, তুমি ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস বুঝো কিনা। তাহলে তোমাদের আরেকটা পোল কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দাও ছোট্ট বন্ধুরা। পোল কোশ্চেন নাম্বার 3, সিলিকন মৌলের ক্ষেত্রে নিষিদ্ধ শক্তি ফাঁকের মান কত, বা নিষিদ্ধ ফরবিডেন এনার্জি ব্যান্ড গ্যাপের ভ্যালু কত সিলিকনের জন্য। আচ্ছা, অনেকেই অনেক অ্যান্সার দিয়েছো, আমি তোমাদের একটু রেজাল্টটা দেখিয়ে দিই। দেখো তোমরা ম্যাক্সিমামই অ্যান্সার দিয়েছো 0.7, তার চাইতে একটু কম অ্যান্সার দিয়েছো 1.1, 1 ইলেকট্রন ভোল্ট 0.3, অনেকগুলো অ্যান্সার আসছে। এখানে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। সিলিকন আর জার্মেনিয়াম মোস্ট ইউজড সেমিকন্ডাক্টরস ইন দ্য ইন্ডাস্ট্রি, তার মধ্যে সবচেয়ে বেশি ইউজড হয় সিলিকন, কারণ চারপাশে বালির মেইন এলিমেন্ট সিলিকন, যেটাকে সিলিকা বলি, SiO2, সেই সিলিকন আমরা সবচেয়ে বেশি ইউজ করি। জার্মেনিয়ামটা একটু এক্সপেন্সিভ। সো সিলিকন বা জার্মেনিয়াম এই দুইটাই সবচেয়ে বেশি ইউজ হয় বলে এই দুইটার ব্যান্ড গ্যাপ আমাদের জানা লাগবে। সিলিকনেরটা মনে রাখতে হবে 1.1 ইলেকট্রন ভোল্ট। যদি আমাদের জার্মেনিয়ামের কথা জিজ্ঞেস করতো, জার্মেনিয়ামেরটাও মুখস্থ রাখবো, এটাটা হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট। সো 0.7 কিন্তু আমাদের অপশনের মধ্যে ছিল। সিলিকনের জন্য 1.1 ইলেকট্রন ভোল্ট, আর জার্মেনিয়ামের জন্য 0.7 ইলেকট্রন ভোল্ট হচ্ছে ফরবিডেন এনার্জি ব্যান্ড গ্যাপ। বুঝতে পেরেছি? এই পর্যন্ত যে অঙ্কগুলা বুঝালাম, যে থিওরিগুলা বুঝালাম, এগুলা কি মোটামুটি সবাই বুঝতে পেরেছো কিনা? তাহলে আমরা এখন এই অংশটুক শেষ করে নেক্সটে হচ্ছে কি আমাদের এই যে লজিক গেটস আছে, এইটাতে যাওয়ার আগে আমরা একটা ছোট্ট ব্রেকে যাব। তোমরা এখন আমাকে বলো, ব্রেক কি দেওয়া লাগবে নাকি আমি ক্লাসটা টেনে শেষ করে দিব বা একবারে বুঝাই দিব? তাহলে তোমাদের জন্য কোনটা ইজি হয়? না না না, আলভি লাগবে না, লাগবে না, না লাগবে না, কলেজ আছে ভাইয়া লাগবে না, কন্টিনিউ লাগবে না। আচ্ছা, তাহলে অনেকেরই মনে হয় কলেজে, যে কলেজ আছে ভাইয়া, আচ্ছা অনেকেরই কলেজ আছে মনে হয়। তাহলে আচ্ছা, তাহলে ব্রেক না দেই। হ্যাঁ, আজকের কিন্তু খুব একটা প্যারা নাই, আজকে আসলে খুব চিল ক্লাস। সো এই জন্য হচ্ছে আমরা মনে হয় ক্লাসটা শেষ করে ফেলি পড়ায়, তাই না? আবার অনেকের কলেজে যাওয়া লাগবে। সো আমাদের পরের অংশটুক ইজি। পরের অংশটুক তোমরা আইসিটিতে অনেক ভালো মতো পড়েছো। লজিক গেট কিভাবে করে কাজ করে, লজিক গেটের কানেকশন কি, এই যে আমরা এখানে এন্ড গেট দেখতে পাচ্ছি, এই এন্ড গেটের মধ্যে ফাংশনটা কি হয়, এ ডট বি, বা আমরা শুধুমাত্র এ বি যদি লিখি, তাহলে এ বি বা এ ডট বি, এইভাবে করে আমরা হচ্ছে গিয়ে এখানে এন্ড গেট বুঝি। এন্ড গেটের মধ্যে পার্থক্য বা এন্ড গেটের মধ্যে কানেকশন হচ্ছে গিয়ে মাল্টিপ্লিকেশনে। তাহলে আমাদের এখানে ট্রুথ টেবল দেওয়া আছে, যদি 0 0 হয় মাল্টিপ্লাই করলে 0, 0 1 কে মাল্টিপ্লাই করলে 0, 1 0 কে মাল্টিপ্লাই করলে 0, আর 1 1 কে মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে 1। ঠিক আছে? তাহলে এই যেগুলো হচ্ছে আমাদের ট্রুথ টেবল। মনে রাখতে হবে এন্ড গেটের ক্ষেত্রে অপারেশনগুলো এরকম হয়। অর গেটের বৈশিষ্ট্য, গেটটা দেখতে এরকম হবে। অর গেটের বৈশিষ্ট্য হচ্ছে প্লাস, এটার অপারেশন হচ্ছে যোগ করা। সো 0 0 যোগ করলে 0, 0 এর সাথে 1 যোগ করলে বাইনারিতে 1 আসে, আর 1 1 এর সাথে যোগ করলে 1 আসে। তাহলে অর গেটের অপারেশন হচ্ছে প্লাস, যেটা মনে রাখবো। নট গেটকে বলা হয় ইনভার্টার। ইনভার্টার মানে 0 ইনপুট দিলে আউটপুটে আসবে 1, ইনপুটে 1 দিলে আউটপুটে আসবে 0। সো এটাকে আমরা প্রকাশ করি বার দিয়ে অথবা ডট দিয়ে। ন্যান্ড গেট মানে এন্ড করার পর নট করা। এন্ড করার পর নট করাকে বলা হয় ন্যান্ড। তাহলে এ বি এন্ড করলাম, তার উপরে যদি আমরা একটা তীর দাগ দিই তাহলে এটা নট হয়ে গেল। নিহা বলেছো ভাইয়া এমপ্লিফায়ার না আপু, অ্যাম্পলিফায়ারের ডেফিনিশনটা একটু বলবেন? অ্যাম্পলিফায়ারের ডেফিনিশন হচ্ছে অ্যাম্পলিফায়ারের বাংলা বিবর্ধক, রেকটিফায়ারের বাংলা একমুখী কারক। যেহেতু পিএন জাংশন ডায়োড শুধুমাত্র সম্মুখী ঝোঁকে এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ অ্যালাউ করে বা তড়িৎ প্রবাহ করতে দেয়, তাই পিএন জাংশন ডায়োডকে আমরা অন্য নামে ডাকি রেকটিফায়ার। অ্যাম্পলিফায়ার মানে বিবর্ধক। আমরা যখন কোনো একটা মাইক্রোফোনে গান গাই, সেই মাইক্রোফোনের গানটা যখন লাউড স্পিকারে শুনতে পাই,
অথবা আমরা যখন ছোটবেলায় স্কুলে দাঁড়ায় দাঁড়ায় মাঠে দাঁড়ায় পিটি করতাম বা অ্যাসেম্বলি করতাম, তখন আমাদের স্যাররা যখন ছোট্ট একটা মাইক হাতে নিয়ে কথা বলতেন, এই ছেলে মেয়েরা ক্লাসে চলে যাও, বা জাতীয় সঙ্গীত গাও, বা এখন শুরু হচ্ছে কোরআন তেলাওয়াত, এইসব যে বলা হতো, ওইটা দেখবা অনেক বড় একটা মাইক দিয়ে বলা হতো, আওয়াজটা বড় একটা মাইকে আসতো। স্যাররা কিন্তু বড় মাইকের সামনে দাঁড়ায় কথা বলতেন না, স্যাররা একটা ছোট্ট হ্যান্ড স্পিকার বা ছোট্ট একটা মাউথ স্পিকার নিয়ে কথা বলতেন, আর চারপাশে 3-4টা মাইক থাকতো, ওগুলো দিয়ে অনেক জোরে জোরে স্যারদের কথা শোনা যেত, স্যাররা বকা দিলেও জোরে জোরে শোনা যেত। তাহলে এই যে ছোট্ট একটা সাউন্ড করছো তুমি একটা মাইক্রোফোনের সামনে বা একটা স্পিকারের সামনে বা একটা হেডসেটের সামনে, যেটা অনেক বড় করে অ্যাম্প্লিফাই করে সাউন্ডটা শোনা যাচ্ছে, এই যে এটাকে বলা হয় সাউন্ডের বিবর্ধন হয়ে গেল, এটাকে বলা হয় অ্যাম্প্লিফিকেশন বা বিবর্ধন। যে সকল যন্ত্র অ্যাম্প্লিফিকেশন করে, যেমন লাউড স্পিকার, সাউন্ড বক্স, এগুলা অনেক জোরে জোরে আওয়াজ বের হয়, এগুলাকে বলা হয় হচ্ছে অ্যাম্প্লিফায়ার। সো অ্যাম্প্লিফিকেশন হচ্ছে ভার্ব, অ্যাম্প্লিফায়ার হচ্ছে নাউন। নেহা কি বুঝতে পেরেছো অ্যাম্প্লিফায়ারের ডেফিনিশন? সো আমরা বলবো কোনো একটা ক্ষুদ্র সিগন্যালকে বৃহৎ সিগন্যালে পরিণত করতে যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধক। আর অ্যাম্প্লিফায়ার রেকটিফায়ার, খুব বড় একটা রিকোয়েস্ট, মিলায় ফেলো না, অ্যাম্প্লিফায়ার রেকটিফায়ার কিন্তু পরীক্ষায় সবারই গুলায় যায়। পরীক্ষায় কিন্তু স্যাররা এই জন্য অপশনে দুইটাই দেয়, অ্যাম্প্লিফায়ারও দেয়, রেকটিফায়ারও দেয়। তাহলে ন্যান্ড গেট, ন্যান্ড গেট মানে এন্ড করব, এন্ড করার পর অর। তাহলে এন্ড গেট করার সময় দেখো ডান পাশে রেজাল্ট কি আসছিল, 0001, সবাই নট হয়ে যাবে, তো 1110। এটাই হচ্ছে কি ন্যান্ড গেট। আবার নর গেট, নর গেট মানে অর করার পরে নট করা। তাহলে অর গেটের ডান পাশে যা যা ছিল 0111 সবাই নট হয়ে যাবে, আবার 1000 হয়ে যাবে। ঠিক আছে। আর একটা স্পেশাল গেট আছে, এটাকে বলা হয় এক্সক্লুসিভ অর বা এক্স অর। এক্সর গেটের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে যে সাইনটা এরকম প্লাস দিয়ে গোল দিতে হয়। সো এক্সর গেটের বৈশিষ্ট্য হচ্ছে এটা অর গেটের মতোই, 00-তে 0 হবে, 01-এ 1 হবে, 10-তে 1 হবে। এক্সক্লুসিভ অরের স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে লাস্টে দুইটাই যেমন 11 থাকলে অর গেটে কি আসতো, 1 আসতো, এইখানে দুইটা 11 থাকলে অর গেটে আসে 0। এক্সক্লুসিভ অরের সাথে অর গেটের পার্থক্য শুধুমাত্র এইটুকু, লাস্টের দুইটা 1 থাকলে অর গেটের জন্য আসবে 1, কিন্তু যদি এক্সক্লুসিভ অর হয় মানে এক্সঅর হয়, তাহলে লাস্টে আসবে হচ্ছে 0। এটুকু একটু খেয়াল রাখতে হবে। তাহলে ট্রুথ টেবিলগুলো দেখে নিলাম। এইবার আসি হচ্ছে অপারেশন, বাইনারি যোগ যখন করতে হয়, 00-তে যোগ দিলে 0, 0 আর 1-এ যোগ দিলে 1, 10-তে যোগ দিলে 1, 11-এ যোগ দিলে সবসময় 0 হয়, আর ক্যারি থাকে 1, যেটা সামনের অংশে যে যোগ হয়। তাহলে এটা হচ্ছে বাইনারি যোগের ফর্মুলা। বাইনারি বিয়োগের ফর্মুলা কি, 0 - 0 0 হবে, 1 থেকে 0-তে গেলে 1 হবে, 1 থেকে 1 গেলে 0 হবে, কিন্তু 0 থেকে 1 মাইনাস করলে রেজাল্ট কিন্তু 1 আসে, সামনে থেকে একটা ক্যারি 1 নিয়ে আসতে হয়। এটা তোমরা অলরেডি সবাই জানো, যেহেতু আইসিটি সবাই পড়ে এইচটিএমএল এ কোডিংও করে ফেলছো। সো হোপফুলি বাইনারি যোগ, বাইনারি বিয়োগ, নাম্বার কনভার্সন, হেক্সা থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা, ডেসিমাল সিস্টেমগুলা, অক্টাল, এগুলা সবাই মোটামুটি জানো। বাইনারি গুণ, 00-তে 0, 0 আর 1-এ 0, গুণের ফর্মুলা তো গুণের মতোই, 10-তে 0, 11-এ হবে 1। এই ব্যাপারগুলো আমাদের একটু মনে রাখতে হয়। বাইনারি ভাগের ব্যাপারটা একটু আচ্ছা, জামিউল ভাইয়ের সম্ভবত ইন্টারনেটে একটু প্রবলেম হয়েছে। ভাইয়া 1-2 মিনিটের মধ্যেই জয়েন করবে, তোমরা জাস্ট একটু ওয়েট করো। 1-2 মিনিটের মধ্যেই ভাইয়া শুরু করবে, টেনশন করবার কিছু নেই। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ 1-2 মিনিটের মধ্যে চলে আসবেন। আর
অফলাইনে ক্লাস হবে না তোমাদের, ঠিক আছে, অনলাইনেই কন্টিনিউ হবে। তবে তোমাদের এক্সাম ব্যবস্থা, ঠিক আছে, তোমরা সরাসরি ব্রাঞ্চে গিয়ে দিতে পারবে। সেটা হচ্ছে তোমাদের সাপ্তাহিক যে এক্সামটা হয় সেটা, আর মান্থলি যে এক্সামটা হয় সেটার জন্য, ঠিক আছে। অর্থাৎ তোমরা সবাই সাপ্তাহিক এবং মাসিক যে এক্সামটা হবে তোমরা সরাসরি গিয়ে পরীক্ষাটা দিতে পারবে ব্রাঞ্চে। এটা হচ্ছে ভাইয়া, তোমরা তো অনলাইনে এক্সামটা দিবাই, তোমাদের উইকলি এক্সাম যে অনলাইনে হয় সে অনলাইনে এক্সামটা দিবাই তোমরা। তো অনলাইনের পাশাপাশি তোমরা স্পেশাল সার্ভিস চাইলে ব্রাঞ্চেও আর একটা পরীক্ষা দিতে পারবা, সেটা হচ্ছে অন্য একটা কোশ্চেনের উপরে সেম সিলেবাস থাকবে, সেম আলাদা কোশ্চেন থাকবে। তোমাদের মোট কথা হচ্ছে দুইটা এক্সাম হবে হবে একটা অনলাইনে তো সবাই দিবা, আর চাইলে তোমরা ব্রাঞ্চে যাই দিতে পারো, এটুকুই। সবাই বুঝতে পারছো? সিস্টেমটা হচ্ছে অনলাইনে তো দিতেই হবে তোমাদের। অনলাইন ছাড়া তোমরা চাইলে তোমাদের নিয়ারেস্ট ব্রাঞ্চে, তুমি যে এলাকায় থাকো, বাংলাদেশের যে এলাকায় থাকো, তোমার আশেপাশে যে ব্রাঞ্চ গুলো আছে, তুমি সেখানে যেয়ে সেম সিলেবাসের উপরে আলাদা একটা কোশ্চেনে এমসিকিউ, এটা হচ্ছে তোমার বৃত্ত ভরাট করতে হয়, যে ওইভাবে বৃত্ত ভরাট করে তোমার পরীক্ষা দিতে হবে। অনলাইনে তো তোমরা তো মাউস দিয়ে ক্লিক করো, স্মার্টফোনে শুধু টাচ করো, তো এখানে হচ্ছে তোমরা বৃত্তটা ভরাট করে পরীক্ষা দিতে পারবা। আশা করি তোমরা সবাই ব্রাঞ্চে গিয়ে পরীক্ষাগুলা অ্যাটেন্ড করবা, এটা তোমাদের এক্সট্রা সার্ভিস। আচ্ছা, তোমরা অনেকে সময়ের কথা জিজ্ঞেস করতেছো, তো তোমরা একটা কাজ করবা, যে ব্রাঞ্চে পরীক্ষা দেবা সেখানে কন্ট্যাক্ট করবা, ঠিক আছে, অথবা আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আছে সেখানেও কন্ট্যাক্ট করবা। কন্ট্যাক্ট করে জেনে নেবা, ঠিক আছে, কোন সময় তোমাদের এক্সামটা হবে, ঠিক আছে। হ্যাঁ, রিটেন এক্সাম থাকবে, ক্লাস টাইম যেটা আছে সেটাই, ঠিক আছে। আর যদি চেঞ্জ হয় তাহলে আমরা জানাবো, ইনশাল্লাহ তোমরা জানতে পারবা। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসগুলোর জন্য তোমরা কাজ করো, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে। আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আছে সেই হেল্পলাইন নাম্বারে তোমরা ফোন দিয়ে কথা বলো। আর শান্তিতে, তুমি মনে হয় কথা বুঝতে পারো নাই, অফলাইনেও হবে অনলাইনেও হবে, তুমি চাইলে, ঠিক আছে, সরাসরি গিয়ে এক্সামটা ব্রাঞ্চে দিতে পারবা, এমনকি তুমি অনলাইনেও দিতে পারবা। তোমাদের সিস্টেমটা হচ্ছে অনলাইনে তো পরীক্ষা সবার জন্য থাকবে, অফলাইনে ওটা আলাদা পরীক্ষা থাকবে, এক্সট্রা পরীক্ষা। বুঝতে পারছো? অনলাইনে তো সবাই পরীক্ষা দিবাই, বাট অফলাইনে ওটা তোমাদের আলাদা পরীক্ষা থাকবে এক্সট্রা। তোমরা ব্রাঞ্চে দিয়ে ওটা একটা বৃত্ত ভরাট করে অ্যাটেন্ড করতে হবে। পারলে আজকে যোগাযোগ করতে পারো ব্রাঞ্চে, ঠিক আছে। যারা যারা প্রশ্ন করছো কবে থেকে, তোমরা আজকেই জিজ্ঞেস করতে পারো ব্রাঞ্চে, অথবা আমাদের যে হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে কন্ট্যাক্ট করতে পারো আজকেই। হ্যাঁ, কোচিং খোলা থাকবে। তোমরা হয়তো কেউ বক্সে লেখালেখি করো না, ঠিক আছে, আমরা আবারও ক্লাস শেষে তোমাদেরকে জানাবো ভালোভাবে। সো আর এই কিউ বক্সে লেখো না, ঠিক আছে, হয়তো কথাবার্তা বলা ঠিক না।
আচ্ছা, জামিউল ভাইয়ের একটু ইন্টারনেটের প্রবলেম হচ্ছিল, কারেন্ট চলে গিয়েছিল। ভাইয়া ভাইয়া জয়েন দিচ্ছে, ভাইয়া বলেছেন জাস্ট 1 মিনিট লাগবে। মাঝখানে কিউএনএ তে পড়াশোনা রিলেটেড টপিক থাকলে কাইন্ডলি যদি পড়ো তাহলে ভালো হয়। আর কোনো কিছু যদি জানার থাকে, কিভাবে প্রিপারেশন নিচ্ছ বা কোনো কিছু যদি অভ্যাস রিলেটেড থাকে, এটা ক্লাস শেষে ভাইরা তোমাদের সাথে আলাদাভাবে কথা বলবে। কাইন্ডলি পড়াশোনা রিলেটেড আজকের টপিক রিলেটেড প্রশ্নগুলো তুমি কিউএনএ তে করো, ঠিক আছে? ভাইয়া জয়েন দিচ্ছেন জাস্ট 1 মিনিটের মধ্যে। আচ্ছা, নিহা আমাদেরকে জানিয়েছে হচ্ছে নিষিক্ত শক্তির বলতে ফাঁকটা বলতে আসলে কি বোঝায়। এখানে আসলে তোমাদের বেসিক আইডিয়া ভাই অলরেডি ক্লিয়ার করেছেন। একটা হচ্ছে পরিবহন ব্যান্ডের ব্যাপারটা, একটা যোজন ব্যান্ডের ব্যাপারটা, আর একটা পরিবহন যোজন ব্যান্ডের মাঝখানে আমরা যখন কথা বলছি সেই জায়গাটা এমন একটা জায়গা যে এরিয়ার মধ্যে কোনো শক্তি থাকছে না, ওইখানে কোনো একটা অংশ খালি থাকছে। ফলে সেটাকে ওভারকাম করার জন্য তোমার একটা এনার্জির প্রয়োজন হবে। সেই এনার্জির পরিমাণটাই ভাইয়া দেখিয়েছেন সিলিকন এবং জার্মেনিয়াম দিয়ে। গ্যালিয়াম দিয়েও করা যায়, বাট জার্মেনিয়াম আর সিলিকনটা বেশি পরিচিত। এবং মানগুলো ভাইয়া বলতেন, একটা 1.1 ভোল্ট আর একটা হচ্ছে 0.7 এর মতো। এই তো। আচ্ছা, বাকিদের সাথে জাস্ট সিম্পল একটু কথা বলি। এখনকার তোমরা পড়াশোনাটা কি মানে শুধুমাত্র উদ্ভাসের সাথে মিলিয়ে করতেছো, নাকি আগের রিভিশন গুলোও দাও? মানে ধরো আজকে ক্লাস হচ্ছে, কালকে উদ্ভাসের পরীক্ষা বা পরশু পরীক্ষা, তো এই কারণে শুধু উদ্ভাস করতেছো, আগের যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো আর খুব একটা পড়া হচ্ছে না? ব্যাপারটা কিরকম হচ্ছে, নাকি প্রত্যেকদিন আগের চ্যাপ্টার গুলো রিভিশন দাও? ব্যাকে চ্যাট বক্স একটু জানাও তো। আচ্ছা, পড়া হয় না। আচ্ছা, অনেকেরই। আচ্ছা, দেখতেছি তাহলে বাকিদের কি আনসার। আচ্ছা, অনেকের অনেক ধরনেরই প্রবলেম হইতেছে, যেটা মোটামুটি বোঝা যায়। আচ্ছা, সমস্যা নেই, আমরা হচ্ছে গিয়ে এখনই শুরু করে ফেলতেছি। জামিল ভাইয়ের যতটুকু বোঝা যাচ্ছে ভাইয়ার কিছু প্রবলেম হয়েছে, ঠিক আছে? তো এই প্রবলেমের মধ্যে ভাইয়াকে তো আসলে দোষ দেওয়া যায় না। তো ইন্টারনেটের প্রবলেম, একই সাথে কারেন্টের প্রবলেম, তো আমাদের একটু হেল্প যদি করা যায় ভাইকে, তাহলে কিন্তু ভাইয়ার জন্য ভালো হয়। লাস্টের অল্প একটু পোর্শন পড়ানো বাকি আছে, ভাইয়া সেই পোর্শনটাতে তোমাদেরকে একটু হেল্প করছে। অর্থাৎ আমরা যখন গাণিতিক ক্যালকুলেশনে ছিলাম সেই ক্যালকুলেশনের মধ্যে, তাহলে তোমরা একটু খেয়াল করে নাও, ভাইয়া ছোট্ট করে শেষ করিয়ে দেবো। এবং তোমাদের যে প্রশ্নগুলো বা পড়ার প্রবলেম গুলো বলছো, সেটা ভাইয়া একটু ক্লিয়ার আউট করে দেবো ইনশাল্লাহ। ছোট্ট করে দেখো স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ কিনা, ভাইকে একটু জানিয়ে দাও কষ্ট করে চ্যাট বক্সে। আচ্ছা, ঠিক আছে, স্লাইডটা দেখা যাচ্ছে। এখান থেকে ছোট্ট রকমের জিনিস, এখান থেকে খুব একটা প্রশ্ন যে আসে ব্যাপারটা এমন না, কিন্তু তোমাদের যেন প্রবলেম না হয় এই কারণে এই স্লাইডের মধ্যে এই ছবিটা দেওয়া, যাতে প্রতিটা গেট দেখতে কেমন, তার কি নাম, তার ফাংশনটা কিভাবে কাজ করে, এবং তার ট্রুথ টেবিলটা দেখতে কেমন সেটা পুরোপুরি ভাবে বলা থাকে। আমাকে ছোট্ট করে এই জায়গাটার অ্যান্সারটা বলে ফেলবা। ভাইয়াকে এই জায়গাটার অ্যান্সার বলে ফেলবা, এটার অ্যান্সার কত হবে দেখি চ্যাট বক্সে কে পারো। এরকম ছোট ছোট অ্যান্সার আসে, জাস্ট গেট থেকে এফ এর ভ্যালুটা বলবা। বলো ভাইয়াকে। যদি না পারো ভাইয়া ব্যাখ্যা দিব, কোনো টেনশনের কিছু নেই, তুমি জাস্ট দেখো, দেখে বলো কি হতে পারে অ্যান্সার। নিহা বলছে 0। হায় হায় রে নিহা, এরকম 0 বললে তো 0 পেয়ে যাবা।
আচ্ছা ঠিক আছে, অনেকে অনেক কিছু বলছে, দেখেন ভাই এখান থেকে গেটটা নিচ্ছি, এ কে নট গেট করলে, এই যে আমরা নট গেট ব্যবহার করছিলাম, নট গেট যদি ব্যবহার করা হয় আমরা কি জানি, এটা চলে চলে যায় এ নট, এবং এখান থেকে চলে আসে এ, এখানে চলে আসছে বি, তাহলে আমরা এন্ড গেট ব্যবহার করছি। এন্ড গেটের মানে হচ্ছে গুণ করে দেওয়া, তাহলে হয়ে যাবে কি এ বি, এবং যোগ করে দিতে বলেছে, যোগ করে দিলে কত হয়ে যায় খেয়াল করছো, অর অপারেশন করছে, তাহলে এখানে এফ এর ভ্যালুটা হয়ে যাবে এ নট প্লাস এ বি। এবং তোমাদের মনে থাকবার কথা, যারা আইসিটি পড়ছো এই জায়গাটা খুব সাবধানে, এটা একটা অ্যান্সার হইতে পারে, আরেকটা অ্যান্সার হইতে পারে, তোমাদের মনে থাকবার কথা আইসিটিতে অনুষঙ্গ উপপাদ্য বলে একটা জিনিস পড়ছিলা, এ প্লাস বি সি, এই জিনিসটাকে এইভাবেও লেখা যায় এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তোমাদের এই অনুষঙ্গ উপপাদ্য মনে আছে কিনা ভাইকে চ্যাট বক্সে জানাও। যারা ক্লাস কলেজে থাকতে একদম ফাঁকিবাজি করো নাই তারা হয়তো একটু মনে রাখতে পারো। ওই তো হ্যাঁ, আমাকে হাবিবা, জুয়েল ওরা সবাই বলছে জি ভাই মনে আছে। তাহলে ভাই এখন কি লিখতে পারি, এটার সাথে লিখতে পারি, এখানটাতে দেখো সিম্পল করে এ বার প্লাস এ এবং এ বার প্লাস বি। তোমার মনে থাকবার কথা, যে কোনো রাশি এবং তার কমপ্লিমেন্ট তাদেরকে যদি যোগ করা হয় মানটা কত চলে আসে ভাইকে জানাও। যে কোনো রাশি এবং তার কমপ্লিমেন্টকে যদি যোগ করা হয় তাহলে মান কত চলে আসে। সিম্পল জিনিস, এটা সবারই জানবার কথা। সো ফাঁকিবাজি না করে থাকলে এটা জানো যে এ যদি হয় এর কমপ্লিমেন্ট, এ যদি ধরে নিলাম 0 তাহলে এ কমপ্লিমেন্ট হয়ে যাবে 1, অথবা আমি যদি বলি এ এর ভ্যালু হয়ে যাবে 1, এ কমপ্লিমেন্ট যদি হয় সেটা হয়ে যাবে কত 0, তাহলে 0 যদি ধরে নিতাম 1 এটা হয়ে যায় 1, আবার যদি আমি ধরে নিতাম যেটা 1 তাহলে 0, এই 1 হয়ে যায়। তাহলে 1 ইন্টু এ বার প্লাস বি, অ্যান্সার কিন্তু এ বার প্লাস বি দেওয়া থাকবে। সো যারা মোটামুটি দেখলাম যে আমাকে 2-3 জন জানাইতে পারছো, কিন্তু 66 জন এখানে অলরেডি উপস্থিত, তাদের মধ্যে হচ্ছে গিয়ে আমরা রেজাল্ট কিন্তু খুব একটা ভালো পাই নাই। সো সাবধান, এখানে তোমাদের পড়াশোনা যে করতে হবে এটা একটু বুঝতে পারছো, হ্যাঁ পড়াশোনাটা দরকার, ফাঁকিবাজি করো না, অ্যান্সারটা বুঝতে পারছো এ বার প্লাস বি, এটা হয়ে যাচ্ছে অ্যান্সারটা। চলো সামনের দিকে আগাই। এরপরে আমাদেরকে এই জায়গাটায় বাইনারি যোগ বিয়োগ এগুলো সবকিছু বলে দেওয়া আছে, এবং আমরা এখানে সাধারণত এগুলো ফলো করে থাকি, এটাও তোমরা জানো। ভাইয়া যেটা বলছিলেন জামিউল ভাই, অ্যান্সার গুলো ক্যারি আমরা ব্যবহার করে থাকি। এখানে ক্যারি কেন 1 হয়ে যায় এটা ভাইকে চ্যাট বক্সে জানাও তাড়াতাড়ি, দেরি করা যাবে না, ক্লাসটা শেষ করে ফেলবো ভাইয়া। আরে ভাইজান আপনাদের তো বেসিকের অবস্থা একটু করুন, হাতে এক কেন থাকবে, অলওয়েজ মাথায় রাখবেন আপনি যত ভিত্তিক নিচ্ছেন, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটা মাথায় রাখেন। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি যখন নিচ্ছিলেন, ভাইয়া যখন বিয়োগ করতে দিতাম 11 মাইনাস 9, 1 থেকে কি 9 বিয়োগ যায়, যায় না, তখন আমরা কি করতাম 10 রে আনতাম, আনার পরে 1 যোগ 10 করতাম, করার পরে বলতাম 1 থেকে তো 9 যায় না, 10 ব্যবহার করে যোগ করে 11 থেকে যদি 9 চলে যায় তখন থাকবে 2। একবার তুমি তোমার ভিত্তিকে ব্যবহার করছো, তাই এখানে 1 এসে যুক্ত হইতো, 1 থেকে 1 চলে গেলে শূন্য, অ্যান্সারটা হতো শুধুমাত্র 2, অর্থাৎ 2 বলতাম। ঠিক একইভাবে 1 1 যখন হয় এটা কত হয়ে যায়, তোমার ভিত্তি যখন আছে সেই ভিত্তি এর সমান হয়ে যায়, তাই ভিত্তি তো তুমি লিখতে পারবে না, তাহলে তোমাকে কত লিখতে হতো, অ্যান্সারটা লিখতে হতো 0, এবং ভিত্তি একবার ব্যবহার হয়ে গেলে এই জায়গাটায় 1 এসে যুক্ত হতো, তাই অ্যান্সার হয়ে যেত 1 0। এটা হচ্ছে কি আমাদের 2 বোঝাতো। ক্যারির জন্য সেম, 0 থেকে তো 1 এটা তো বিয়োগ যাবে না, তাহলে ভিত্তিকে আমি ব্যবহার করি, 2 থেকে 1 চলে গেলে কত থাকে 1 থাকে, আর হাতে একবার তুমি ভিত্তিকে ব্যবহার করেছো তাহলে এই জায়গাটায় 1 চলে আসবে, ক্যারি হচ্ছে গিয়ে 1। এই ক্লাস বেসিক ক্লিয়ার হয়েছে, এটা তো কলেজের ফার্স্ট ইয়ারে ক্লিয়ার হওয়ার কথা ছিল। ও নিহা একদম সত্যি কথাটা বলে দিয়েছে, ভাই ক্লিয়ার ছিল না আইসিটি পড়ি না 2 মাস, ভেরি গুড নিহা, সৎভাবে জানাইছো, অনেক খুশি হইলাম, বাহ। চলুন সামনের দিকে আগাই। এরপরে আমাদের এখানে হচ্ছে গিয়ে বলে দেওয়া বাইনারি গুণের ব্যাপারে। সো বাইনারি গুণের ব্যাপারটা তো আমরা অলরেডি জানি, নরমাল গুণের মতোই, 0 সাথে 0 গুণ করলে 0, এরপরে 0, এবার 0 1 এর সাথে গুণ করলে 1, এন্ড বাইনারি যোগ বিয়োগের এখানে ব্যাপারটা বলা আছে। তো তোমরা একটু এখানে খেয়াল করো, আমরা যদি এখানে বসাই 1 0 1 1 1 ডট 0 1, এরপরে ভাইয়া লিখছি কত, এখানেও 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5 আছে, তাহলে 1 0 1 0 1.01। দেখতেই পারতেছো 1 আর 1 যদি যোগ হয় মনে আছে, তখন ভিত্তির সমান হয়ে গেলে হতো হচ্ছে 0, এবং 1 এসে এখানে যুক্ত হইতো তাহলে হয়ে যেত 1, দশমিক লিখলাম। 1 আর 1 যুক্ত হলে হয়ে যেত কত
0 এবং ক্যারি এখানে এসে চলে আসতো, তাহলে আবার 1 আর 1 যেত 0, আবার ক্যারি এখানে আসতো, তাহলে 3টা 1 যদি হতো 1 প্লাস 1 প্লাস 1, এটার অ্যান্সার কত? তোমাদের মনে আছে এটার অ্যান্সার হতো 1 এবং ক্যারি হতো কত? ক্যারি হতো হচ্ছে গিয়ে 1, তাহলে এখানে 1 লিখতাম, ক্যারি এখানে 1 পেয়ে যেতাম, তাহলে এখানে হয়ে যেত 1, 1 আর 1 হয়ে যেত 1, 1 আর 1 হয়ে যেত 0 এবং ক্যারি এখানে চলে আসতো 1। আমাদের এটাই হয়ে যেত অ্যান্সারটা। বলতো ছোট্ট জিনিস কঠিন লাগতেছে কিনা বেসিক এগুলা? হ্যাঁ, হাবিবা সুন্দর কথা বলছে ভাই, এগুলা তো ইজি, এগুলা কোনো কিছু হইলো? আসলেই হাবিবা আমি পারি না, এই জন্য শিখতেছি। চলো একটু সামনের দিকে আগাই, এগুলো একটু ক্লিয়ার করে নাও, তাহলে দেখবা তোমাদের সহজ হয়ে যাবে। তাহলে এখানে কত আছে? 1 0 0, এখানে কয়টা জিরো আছে? 2টা 0, 3টা 0, 4টা 5টা, আচ্ছা 1টা 2টা 3টা 4টা 5টা আর একটা 1, এরপর এখানে আছে 3টা 5টা, তাহলে দেখো এখানে লিখছি 1 2 3 4 5, বিয়োগ করতে বলেছে, তাহলে 1 থেকে যদি 1 চলে যায় আমরা কত বিয়োগ করতাম? এটা হয়ে যেত 0। 0 থেকে যদি 1 চলে যায় আমরা একটা ভিত্তিকে নিয়ে আসতাম, ভিত্তিকে আনলে 2 থেকে চলে গেলে কত? 1। ভিত্তিকে একবার ব্যবহার করেছি তাই এখানে আবার 1 করছি, তাহলে 2 থেকে 0 থেকে আবার ভিত্তি 2 চলে গেলে 0, এখানে আবার কত? আরেকবার ভিত্তি দিচ্ছি, তাহলে এখানে চলে গেলে কত হয়ে যায়? আবার 0, আবার ভিত্তি দিচ্ছি 0, আবার এখানে ভিত্তি 0 থেকে 1 চলে গেলে 1, ক্যারি থাকে এখানে 1, 1 এর থেকে 1 চলে গেলে 0। কঠিন লাগছে কিনা ভাইকে জানো চ্যাট বক্সে, চ্যাট বক্স দেখি। যোগ বিয়োগ, আচ্ছা ঠিক আছে, না যোগ বিয়োগ তো ভাই ইজি, এই তো বলতেছো যে না ভাই এগুলা তো ইজি লাগে, এটা তো কঠিন কিছুই না। তাহলে ভাই পোল কোশ্চেনটা একটু অ্যান্সার দিয়ে ফেলো ভাইয়াকে, এটা একদম সহজ একটা পোল কোশ্চেন। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তড়িৎ পরিবাহিতা বাড়ে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তড়িৎ পরিবাহিতা বাড়ে। যেটা 9 10-এও কিন্তু পড়ছো, অর্ধপরিবাহী পদার্থের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তার আপেক্ষিক রোধ বা রোধের পরিমাণ কমতে থাকে এবং পদার্থের অণুগুলো এক জায়গা থেকে অপর একটা জায়গায় তড়িৎ প্রবাহ নিয়ে যেতে পারে। 9 10-এর পড়া, কলেজে উঠে আবার পড়ছো আর কি। দেখি 9 10-এর পড়া কয়জনের ক্লিয়ার আছে। চলেন আমরা তাহলে এটাকে একটু দেখাই ফেলি, রেজাল্টটা শেয়ার করলে ডি নাম্বার সিলিকন হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সারটা আসে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি মাত্র 52% সঠিক অ্যান্সার দিয়েছো, সমস্যা নেই, একটু পড়াশোনা করো আর কি, তাহলে ইনশাআল্লাহ পারবা। অ্যালুমিনিয়াম হচ্ছে গিয়ে পরিবাহী পদার্থ, পরিবাহী পদার্থের মধ্যে যদি তুমি তাপমাত্রা আরো বাড়াও পরিবাহী কণাগুলো তখন ঘর্ষণ আরো বেড়ে যায়, ফলে আর যেতে পারে না। এই তিনটাই পরিবাহী পদার্থ, অ্যালুমিনিয়াম, ফেরি আর হচ্ছে গিয়ে আর্জেন্টাইন, ঠিক আছে? একটু মাথায় রাখতে হবে। গুণ বলে দেওয়া আছে, গুণের জন্য আমরা ব্যবহার করব, দেখো গুণের জন্য আমরা কি কি ব্যবহার করছিলাম? 1 0 0 0, এখানে কয়টা ব্যবহার করেছি? 4টা 0 0 1, এবং এখানে হচ্ছে 1 2 5টা, ঠিক আছে? তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা। একটু খেয়াল করে ফেলেন, ভাইয়া যদি এখানে লিখতাম এই 1 দিয়ে পুরোটাকে লিখলে কত লিখতে পারবো এখানটাতে? 1 0 0 0 0 1, এরপর এটা দিলাম, এরপরে 1 0 0 0 0 1, আবার ডাবল দিলাম এটার জন্য 1 0 0 0 0 1, আবার তিনটা দিয়ে দিলাম, তাহলে একটার জন্য হয়েছে, দুইটার জন্য হয়েছে, তিনটার জন্য হচ্ছে, 4 নাম্বারটার জন্য যদি বলি 1 0 0 0 0, আবার এখানে ক্রস দিয়ে দিচ্ছি, এইখানটাতে আরেকটা ক্রস এখান এই জায়গাটায়, এটার জন্য এখন যদি লিখি ভাইয়া ফেললে 1 0 0 0 0 1 হয়ে গেল, শেষ। ভাই এখন খালি যোগ করতে হবে, দেখেন 1 এখানে 1 পেয়ে যাচ্ছি, 1 পেয়ে যাচ্ছি, এখানে 1 এখানে 1 এখানে 1, এই জায়গাটায় 1 এখানে 1 1 1 1, গুণ করে দিয়ে সিম্পল যোগ করে দিতে হয়। এই নরমাল গুণের মতে আমরা গুণ করলাম, কঠিন লাগতেছে কিনা ভাইরা চ্যাট বক্সে বইলো। একজন বলছে ভাই পানি পানি হয়ে গিয়া, ওরে বাপরে, না ভাই আমি আবার এত হিন্দি গান টান এগুলো তো শুনি না, তো বুঝি না আর কি। চলেন এরপর একটু সামনের দিকে আগাই। আমাদেরকে ভাগের ব্যাপারে বলে দিয়েছে, তো ভাগের ব্যাপারে আমরা যদি ব্যবহার করি কিভাবে করতে পারি? 1 0 1, এখানে বলেছে 1 1 0,
111 খেয়াল করে দেখেন আমরা 101 এক বসালাম তাহলে হয়ে যাবে 101। তাহলে এখান থেকে বিয়োগ করি, 0 থেকে যদি 1 চলে যায়, মনে আছে 0 থেকে 1 চলে গেলে থাকে 1, ক্যারি বিট এখানে যে 1 হয়ে যায়, তাহলে 1 থেকে 1 চলে গেলে 0, এটা আর নাই। এরপরে ভাইয়া কত বসাতে পারবো? এরপরে ভাইয়া এখানে দুটো 1 নিয়ে আসলাম, তাহলে এখানে একটা শূন্য বসাতে হবে, দুইটা সংখ্যা যেহেতু বসিয়েছি, তাহলে এখানে আমি কত পেয়ে যাব? এরপর আমি পেয়ে যাব হচ্ছে গিয়ে 1 বসালাম, তাহলে 10, আবার পেয়ে যাচ্ছি 1 থেকে 1 চলে গেলে 0, আর এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 1, তাহলে এখানে পেয়ে যাব কত? এই জায়গাটায় 1 বসিয়ে দিলে 101। ভাইজানরা কঠিন লাগতেছে কিনা বললেন আমাকে। ভাগ করছি নরমাল, ভাগ ভাগ, ওই যে আমরা 2 রে 3 দিয়ে ভাগ করতাম মনে আছে, ওই যে মিনা কার্টুনে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, ওই রকম 2 একে 2, এক বাকি থাকলো, ভাগ শেষ, আবার 2 ভাগ করতেছি। যদি আমরা এইভাবে করতে থাকি, তো এখানে তো সংখ্যা নাই, আমরা সংখ্যাটা যদি আবার আনতে চাই এইভাবে করে আনবো, দশমিকে যেভাবে খুশি ভাই। বাইনারিতেও সেম কাজ করছি, নাথিং এলস। আচ্ছা, আরেকটা সিস্টেম বলি, এখানে পরিপূরকের কথাটা বলছে, যদিও এই পরিপূরকটা খুব একটা এখন পর্যন্ত যে আসছে এমন না, বাট আমরা তোমাকে ফুলি প্রিপেয়ার করতে চাই, আইসিটি তে তোমার পড়ে রাখবার কথা। সেটার অ্যান্সার গুলো কি সেগুলো একটু খেয়াল করো। সেগুলোর অ্যান্সারের মধ্যে একটা অন্যতম হইতেছে যে আমার এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তুমি একটু দেখো, পরিপূরক হচ্ছে যে আমার শূন্য যদি থাকে আমরা তাকে 1 বানায় দিব, 1 যদি থাকে 0 বানায় দিব। যদি এই কাজটা করতে, এই কাজটারে বলা হয় 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক 2 এর পরিপূরক কেন নেই এবং কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমাদের আইসিটি যে কোর্স আছে এইচএসসি র, ওইখানে আমরা ডিটেইলে পুরো ব্যাখ্যা করি। যারা কোর্সটা করছো তারা হয়তো বা জানো, আর যারা পড়ছো বইতে তারা তো পড়ছোই। তাহলে এখন আমরা 1 এর পরিপূরক আগে করি, দেখো 0 1 0 0, এরপরে হচ্ছে 1 1 0 1 0। তাহলে আমি 0 হয়ে যাবে কত? 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে কত? 0, 0 হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0। এবং আমরা জানি 1 এর পরিপূরকের সাথে যদি তুমি 1 যোগ করো, তুমি যা পাবা সেই রেজাল্টটাই হবে 2 এর পরিপূরক। তোমার কাছে 2 এর পরিপূরক চেয়েছে, সেটাই তুমি ব্যবহার করছো, তাহলে 2 এর পরিপূরকের অ্যান্সারটা এখানে পেয়ে যাবো। তাহলে হয়ে যাচ্ছে কত? এখানে 1 যোগ যদি ভাইয়া করে দেই, 1 আর 1 এ হয়ে যায় 0, ক্যারি বিট এখানে চলে গেল 1, তাহলে হয়ে যাবে কত? 1। এখানে 1 আছে, 0 0 আছে, 1 1 আছে, এটাই ভাই অ্যান্সার। এখানে সামনে 0 লেখা না লেখা সেম থিং, এটাই তাহলে কি আমাদের অ্যান্সারটা হয়ে যাবে 2 এর পরিপূরক। কঠিন লাগছে ভাই বললেন? এগুলো কিন্তু খুব সহজ ভাই, খুবই সহজ, এখানে কঠিন কিছুই আসে না। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে তো আমি আর জামিউল ভাই খুবই খুশি হইলাম। এটা ক্লাস পুরোপুরি জামিউল ভাই ছিল, ভাইয়ার যেহেতু ইন্টারনেটের প্রবলেম হয়েছে আর কারেন্ট চলে গেছে, তাই ভাইয়া লাস্টের এই ব্যাপারটা একটু ক্লিয়ার আউট করে দিলাম, আর কিছুই না। একটু ভালো মতো পড়াশোনা করো তাহলেই দেখবা ইজি লাগতেছে। দেখেন, এরপর একটা ভালো প্রশ্ন, এই প্রশ্নটা একটু খেয়াল করবেন। এইখানটাতে আমাকে বলছে যে এখানে একটা ভোল্টেজের উৎস লাগিয়েছি 5 ভোল্ট, এবং এইখানটাতে কি লাগিয়েছি, এটা হচ্ছে গিয়ে ফরওয়ার্ড বায়াসে লাগানো আছে। ফরওয়ার্ড বায়াসে যদি লাগানো থাকে, ঠিক আছে, আমরা ফরওয়ার্ড বায়াসে যদি লাগিয়ে থাকছি, এইখানটাতে একটু খেয়াল করো 5 ভোল্ট আছে, 5 ভোল্টের পরে সেটা আমার কি করতেছে 0.7। তাহলে আমার মারামারি করে নিট ভোল্টেজ থাকবে কত? নিট ভোল্টেজ টার্ন অন ভোল্টেজেও 0.7 খাইয়া ফেলে, তাহলে বাকি থাকবে কত? আমাদের বলে ফেলো নিট ভোল্টেজ যারা আমরা বলি চ্যাট বক্সে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। 4.3, ভেরি গুড, এই তো নাহিদ পাইরা গেছে। 5 থেকে ও টার্ন অন করার জন্য 0.7 খায় ফেলায়, তাহলে থাকবে কত? 4.3। ভাইজান এরপরে বাকি থাকে কত? আমাদের এখানে বাকি থাকে R1, তাহলে R1 আমাকে বলে দিয়েছে কত? 100 ওহম। ফর্মুলা মনে থাকবার কথা, V ইজ ইকুয়ালস টু কত? IR। তাহলে এখানে আই বের করতে বলেছে, V বাই R, তাহলে V এর ভ্যালু ভাইয়া বলে দিয়েছি সেটা কত? 4.3, এটা হচ্ছে 100। তাহলে অ্যান্সারটা তো বের করাই যায়, আমাকে অ্যান্সারটা বলে ফেলো কত চলে আসবে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে এখানে আমরা লিখতে পারি 0.043, অথবা তোমার যদি ইচ্ছা হয় ভাই আমি 4.3 লিখে 10 টু দি পাওয়ার অ্যাম্পিয়ার লিখে দেব, ইচ্ছা ভাই তোমার যেটা খুশি।
এই প্রশ্নগুলাই ভাই ঘুরে ফিরে আসে, কঠিন কিন্তু কিছুই না এখানে। ঠিক আছে, খুবই সহজ একটা জিনিস। আচ্ছা, এই পর্যন্ত যদি বোঝা হয়ে থাকে তাহলে তো মোটামুটি বুঝে গেছো। লাস্টে আজকের ক্লাসের পুরোটা, জামিউল ভাই পুরোটা যেটা পড়াইছেন সেইটার একদম লাস্ট পোল হচ্ছে এইটা, এবং এই ক্লাসটা ডিফাইন করবে তুমি কতটুকু বুঝতে পারছো এটার মাধ্যমে। তো সবাই এটার মধ্যে সাবধানে ভোট দাও, দেখো এটার অ্যান্সার কি আসে। পিএন জংশন বিশেষায়িত যে স্তর হয়, যেটাকে ডুপ্লিকেশন স্তর আমরা বলি, সেই স্তরটা সৃষ্টির কারণটা কি? এখানে কিন্তু পি এর আধান বাহক ছিল, এন এর আধান বাহক ছিল, এবং ভাইয়া তোমাদের ভিডিওতে দেখাইছে তারা একটা জায়গা থেকে আস্তে করে সরে আরেক জায়গায় চলে যাচ্ছিল। এই যে একটা যেখানে বেশি পরিমাণে ঘূর্ণিবৃষ্ট, আবার যেখানে নাই সেখান থেকে আরেকটা জায়গায় সরে যাওয়ার যে ব্যাপারটা, এটাকে বলা হয় ব্যাপন, যেটা ক্লাস 9-10 পড়ছিলাম। তাহলে ভাইয়া যদি একটু রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করি, তাহলে দেখতে পারবো মানে কত 39% তোমরা যারা অ্যান্সার দিছো তাদের মধ্যে বুঝতে পারছো যে আধান বাহক, যারা তোমাদের মনে থাকবার কথা, আধান বাহক হিসেবে কারা কাজ করতেছিল। পি টাইপের মধ্যে আমার আধান বাহক হিসেবে কাজ করতেছিল পজিটিভ গুলা, মনে মনে আছে ইলেকট্রন হোল গুলা, নেগেটিভের মধ্যে কাজ করতেছিল ইলেকট্রন গুলা। সেই আধান বাহক গুলা একটা জায়গা থেকে অপর একটা জায়গায় কিন্তু সরিয়ে যাইতেছিল এবং মাঝখানে ডুপ্লিকেশন স্তর তৈরি হইতেছিল। এই যে এক জায়গা থেকে অপরটা জায়গায় পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি ব্যাপন। তাহলে আধান বাহকের ব্যাপনের কারণেই মাঝখানে কি নিঃশেষিত স্তরটা সৃষ্টি হচ্ছিল, যেটা ভাইয়া তোমাদের ভিডিওতে দেখাইছে পুরোপুরি ভাবে। সো এই পর্যন্ত তোমরা ক্লিয়ার আছো কিনা একটু কষ্ট করে চ্যাট বক্সে ভাইকে জানাও। শুধুমাত্র হোলের তারণ তো না, শুধুমাত্র ইলেকট্রন তারণ না, দুইটারই হচ্ছে কাজ করছে। আর অপদ্রব্য তো অলরেডি ভাই এর মধ্যে অবস্থিত, তাই না? আচ্ছা, মাহির আমাকে বলছে মোটামুটি ভাইয়া, শুধু মোটামুটি কেন, চিকনা চিকনি কেন না আমি জানি না। আচ্ছা যাক, এরপরে তোমাদের ছোটখাটো হোমওয়ার্ক গুলো দেওয়া আছে, যেগুলো ভাইয়া তোমাদের জন্য নোট করে দিয়েছেন, এবং আজকের ক্লাসটা এখানে শেষ হচ্ছে। সো ক্লাসটা জামিউল ভাইয়ের ছিল, ভাইয়া খুব সুন্দর করে ক্লাসটা নিয়েছেন। লাস্টের ক্যালকুলেশন গুলো জাস্ট ভাইয়ার কারেন্ট না থাকার কারণে আমি একটু জাস্ট দেখিয়ে দিলাম। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। কাইন্ডলি একটু এই পোল কোশ্চেনটার মধ্যে অ্যান্সার দিয়ে ফেলো তোমাদের ক্লাসের আজকের মূল্যায়ন সম্পর্কে। আর জামিউল ভাইয়ের পক্ষ থেকে আমি নিজে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু মাঝখানে তোমাদের 2 মিনিট একটু অপেক্ষা করছিল। একটু দেখি তোমাদের কিউএনএ তার কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, পূর্ণ তরঙ্গ ব্রিজের ব্যাপারটা কি সেটা জানতে চেয়েছে প্রান্ত। তুমি যখন হচ্ছে গিয়ে একটা মানে পুরো সিগন্যালকে পেতে চাও, অনেক সময় দেখা যায় কি আমরা হচ্ছে গিয়ে ধরো এইরকম সিগন্যাল দিচ্ছি, তো সেই সিগন্যালটা পাওয়ার জন্য সে সবসময় পজিটিভ গুলাকেই ধরো গ্রহণ করতে পারে। তো পূর্ণ তরঙ্গ ব্রিজ ব্যবহার করলে আমরা যখন এটাকে ব্যবহার করি তখন আমরা এই তিনটাকেই হচ্ছে গিয়ে এরকম ভ্যালু আকারে পেতে পারি, অর্থাৎ নেগেটিভ যেটাকে ছিল সেটাকেও নিজের মতো করে ভ্যালু পেতে পারি। সেই পূর্ণ তরঙ্গ ব্রিজ তখন ছবি এঁকে আমরা গঠন করি আর কি, সিগন্যালটাকে পাওয়ার জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমরা এই মাসে শেষ হয়ে গেলে, আচ্ছা সব তো হচ্ছে গিয়ে ভাই, এরপর আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের বাবা মার প্রতি একটু খেয়াল রেখো। আল্লাহ হাফেজ সবাইকে। হ্যাঁ ভাইয়া শেষ। জি ভাইয়া, এই আচ্ছা পর্যন্তই স্যার। আচ্ছা, যদি কোনো স্টুডেন্টের প্রশ্ন থাকে তোমরা ভাইয়ের কাছে প্রশ্ন করতে পারো চ্যাট বক্সে। ভাইয়া, জি ভাই, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ একটু চ্যাট বক্সে একটু। চ্যাট বক্সে কে প্রশ্ন করছো, কে প্রশ্ন করছো? নাহিদ 2-3 এগুলা দিয়ে ভাগ যায়, তাহলে কিভাবে করব? নাহিদ, তো আমরা করতেছি বাইনারিতে ভাগ, মানে বাইনারিতে পড়তেছো, ক্লাস 9-10 থেকে পড়তেছো, বাইনারি সংখ্যায় শুধুমাত্র 0 আর 1 ব্যবহার করা যায়। 2-3 কেমনে পাইলা নাহিদ? রিটেনের জন্য কি কি পড়তে হবে? বইটা ভালো মতো পড়ো, সবার আগে বই, এরপরে ইয়ার ওয়াইজ কোশ্চেন সলভ করবা। আর উদ্ভাসের বইগুলো তো ভাই তোমাদের জন্য তো বেস্ট আকারে দেওয়া হয়। নিজেদের কথা আসলে নিজেরা বেস্ট বলাটা উচিত না, বা টাইপ আকারে সব দেওয়া থাকে, যদি যদি প্র্যাকটিস করো ভাই অবশ্যই তোমার কাজে দেবে। নাহিদ, বুঝতে পারছো কিনা জানাইও। 0 আর 1 দিয়ে হচ্ছে বাইনারিতে ক্যালকুলেশন, সেখানে কিন্তু 2-3 থাকে না ভাই। তুমি বলছো 2-3 দিয়ে কেমনে ভাগ দেয়? আচ্ছা, হাবিবা বলছে সত্যি উদ্ভাসের বইগুলো অনেক গুছানো। হ্যাঁ নাহিদ বুঝতে পারছে, থ্যাংক ইউ। উদ্ভাসের বই পড়লে কি এনাফ হবে কিনা? এনাফ বলতে কোনো শব্দ নাই অ্যাডমিশনের সময়। মেইন বই পড়তে হবে, পরিশ্রম করতে হবে, পরিশ্রমের ফল তুমি পাবা। এই জায়গায় সব জায়গায় হইতেছে গিয়া শর্টকাট খুঁজো না। আচ্ছা,
না, আর কোনো পড়াশোনা রিলেটেড যেহেতু টপিক পাচ্ছি না, সো ক্লাস তো আর এখানে সামনে আগানোর তেমন কিছু নেই। ঠিক আছে, সো বইগুলো ভালো মতো পড়ো, উদ্ভাসের বইটাও সাথে সাথে পড়তে থেকো, আর কোশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করবে, এটা খুবই কাজে দেয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়াকে সুন্দরভাবে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আর ক্লাসটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা ভাইয়া, প্লিজ পিডিএফটা আপলোড করে দিন। আচ্ছা, প্রিয় জি ভাই, শিক্ষার্থীবৃন্দ অবশ্যই। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ওয়ালাইকুম যদি আসসালাম। কোনো প্রশ্ন থাকে এখন, ঠিক আছে, তোমরা চ্যাট বক্সে জানাতে পারো, সেটা উদ্ভাস রিলেটেড। স্পেশাল বলতে তুমি কি বোঝাচ্ছ প্রান্ত? আমি ঠিক বুঝতে পারতেছি না তোমার কথা। আচ্ছা, তোমরা একটু আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আছে, সেই হেল্পলাইন নাম্বারে একটু কল দিও, ঠিক আছে? তো ভালোভাবে জানতে পারবা। হ্যাঁ, মডেল টেস্ট বিষয়ে তোমরা একটু ফোন দিও, ঠিক আছে প্রান্ত? তোমরা একটু সবাই একটু কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে, হেল্পলাইন নাম্বারে। তোমাদের এই কোর্সটা, ঠিক আছে, অনলাইনেই হবে। আর শুধু তোমরা এক্সামটা সরাসরি গিয়ে, ঠিক আছে, ব্রাঞ্চে সাপ্তাহিক পরীক্ষাটা এবং যদি মাসিক পরীক্ষা থাকে তো মাসিক পরীক্ষাটা দিতে পারবা। আর নাই দুঃখিত বিষয়টার জন্য। হ্যাঁ ফারিয়া, দেখো পারবা। আর ক্লাসগুলো থাকবে তোমাদের আইডিতেই, ঠিক আছে, একটু দেখে নিও। হ্যাঁ, অনলাইনে তোমরা চাইলে, ঠিক আছে, অনলাইনে এবং অফলাইন, সরি, অনলাইনে এক্সাম এবং ক্লাস দুটাই করতে পারবা এবং দিতেও পারবা এক্সামটা। আর অফলাইনে শুধু এক্সাম ব্যবস্থা আছে, ক্লাস ব্যবস্থা এখনো হয়নি, ঠিক আছে? আর ক্লাস ব্যবস্থা যদি হয় আমরা জানাবো। আর তোমাদের যদি সময় চেঞ্জ হয়, ঠিক আছে, তোমরা সেটাও জানতে পারবা। মাহির, বলতে পারলাম না এখনো, ঠিক আছে, যদি সময় চেঞ্জ হয় তাহলে জানতে পারবা। হেল্পলাইন নাম্বার কোনটা? আচ্ছা, দিতেছি। আচ্ছা, আমি হেল্পলাইন নাম্বারটা দিয়ে দিচ্ছি সবাইকে, তোমরা একটু কন্ট্যাক্ট করো, ঠিক আছে? হ্যাঁ ইমা, এমডি মির্জা, তুমি কি বুঝাচ্ছ আমি ঠিক বুঝলাম না। একটু ভালোভাবে লেখো, ঠিক আছে, ক্লিয়ারলি। জুয়েল, কন্ট্যাক্ট করতে হবে, ডিরেক্ট ফোন দিয়ে কথা বলো। এক্সামে আমাদের যে অনলাইনে অনলাইনের জন্য যে ক্লাসটা হচ্ছে, ঠিক আছে, পাশাপাশি তোমার অনলাইনের যে তোমরা এর আগে যে রুটিনটা পাইছো সেই রুটিনটাতে দেখিও, ঠিক আছে? ওখানে অনলাইনের পাশাপাশি অফলাইনেও এক্সাম ব্যবস্থা, যেটা ক্লাস হবে সেই ক্লাসের উপর ভিত্তি করে তারপরেই সব মানে এক্সাম হবে, ঠিক আছে? তোমরা একটু রুটিনটা ফলো করে দেখো, আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে দেখবা। আমাদের অনলাইনের পাশাপাশি অফলাইনেরও এক্সাম ব্যবস্থা আছে, ঠিক আছে?
তোমরা যে রুটিনটা ঠিক আছে ক্লাস রুটিন আছে দেওয়া ঠিক ওইখানেই তো দেখো এক্সাম রুটিন দেওয়া আছে। আর নতুন করে যে রুটিন পাবলিশ হয় সেটাও তোমরা দেখতে পারবা, ঠিক আছে? হবে কিনা সেটা আমি ঠিক বলতে পারলাম না, যদি পাবলিশ হয় তাহলে তোমরা জানতে পারবা। আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবা। আচ্ছা, সম্ভবত তোমাদের আর কোনো প্রশ্ন পাইতেছি না। সো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য দোয়া রইলো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।